আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইলম লার্নিং থেকে আয়োজিত আধুনিক পদ্ধতিতে কোরআন শিখে নতুন একটি ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আলহামদুলিল্লাহ আমরা অনেকেই যুক্ত হয়ে গিয়েছি, বাকিরাও আশা করি ধীরে ধীরে যুক্ত হবেন ইনশাআল্লাহ। তো আমরা আমাদের নিয়মতান্ত্রিক আজকের ক্লাসটি শুরু করতে যাচ্ছি। প্রথমেই আমি একটু জেনে নিতে চাই যে আপনারা যারা বিগত ক্লাসগুলো করেছেন, আপনাদের ক্লাসগুলো এই পড়াটা বুঝতে পারছেন কিনা বা সবকিছু মিলিয়ে কেমন লাগছে এটা একটু জানাবেন। আপনারা কি বিগত ক্লাসের পড়াগুলো রিভিশন দিতে পেরেছিলেন বা সবকিছু? যারা রেগুলার ক্লাস করেন তারা একটু জি জানাবেন। হুজুর, দেখছি পিডিএফ গুলো দেখে দেখে চর্চা করছি, কিন্তু অ্যাসাইনমেন্ট তৈরি করা হয় নাই। আর ক্লাস তো আলহামদুলিল্লাহ বরাবর সবসময় ভালো হয়। আপনি যেভাবে পুঙ্খানুপুঙ্খানু ভাবে উচ্চ মানে শিখান, সেগুলো ইনস্ট্যান্ট মনে না রাখতে পারলেও যেহেতু আমাদের কাছে ক্লাসের পিডিএফ দিয়ে ক্লাস ম্যাটেরিয়াল সবকিছু দিয়ে দিতে হবে আমাদের প্র্যাকটিস করার মতো। জি জি, মাশাআল্লাহ। তো আমরা তাহলে আজকে আমাদের ক্লাসটা শুরু করে দিই। আমার এখান থেকে ইন্টারনেটটা আনস্টেবল দেখাচ্ছে। যদি আমার কোনো কথায় আটকে আটকে যায় বা সমস্যা হয় তাহলে আপনারা আমাকে জানাবেন। ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আমাদের আজকের মূল ক্লাসে ঢুকে যাই ইনশাল্লাহ। তো আমরা গত ক্লাসে এই এই বিষয়গুলো পড়েছিলাম, অর্থাৎ মাদের পরিচয় পড়েছিলাম। এটা আপনাদের মনে আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কে কথা জি, বলবেন? জি বলুন। মনে আছে? আচ্ছা, তো যদি মনে থাকে তাহলে আমি গত ক্লাসে উপস্থিত ছিলেন এমন কে কে আছেন বা ক্লাসের ভিডিওটা দেখেছেন, রেকর্ড ভিডিওটা? আমি আছি। মাশাআল্লাহ, জি। আমি হচ্ছে আচ্ছা, তাহলে প্রথমে আমি শাহাদাত হোসেন এর কাছে যাই। আপনি আমাদেরকে একটু মাদ কি, মাদের পরিচয় কি, এই বিষয়টা যদি একটু বলতেন আমাদেরকে। ও, মাদ কি? আচ্ছা, মাদ হচ্ছে জবর, জবর, জের হ্যাঁ, মাদ এবং শব্দের অর্থ কি? আগে একটু বলেন মাদ শব্দের অর্থ কি। মাধ্যম এই শব্দের অর্থ কি? ভুলে গেছি। আচ্ছা। নিয়মটা মনে আছে। হ্যাঁ হ্যাঁ, না নিয়মটা মনে আছে। আচ্ছা, সমস্যা নেই। অন্যরা একটু বলার চেষ্টা করুন। অন্য কেউ পারবেন মাধ্যম শব্দের অর্থ কি? মাত্রার অর্থ টেনে পড়া। মাশাআল্লাহ। লম্বা করা বা টেনে পড়া বা দীর্ঘ করা। মাদ শব্দের জি, অর্থ কি? দীর্ঘ করা বা লম্বা করা। আর এই পড়ায় যখন আমরা মাদ করি তখন এটা আমরা সহজের জন্য বলি এটাকে টেনে পড়া। আচ্ছা, এবার এই মাদ কখন বলবে বা কাকে বলবে এই বিষয়টা যদি একটু বলতেন যে মাদ আমাদের। হুজুর, বলবো হুজুর, হ্যাঁ জি জি, বলেন। কোন হরফের বাম পাশে যদি খালি এলিফ থাকে, তো জেরের বাম পাশে যদি যজমালা ইয়া থাকে, আর পেশের বাম পাশে যদি যজমালা ওয়াও থাকে, তখন মাদ করতে হবে। তখন এটা একালিফ পরিমাণ টেনে পড়তে হয়, ঠিক না? জি জি, এখন বলতে একালিফ হবে। পরিমাণ লম্বা করে পড়তে হয়। আচ্ছা, আমি আরেকজনের কাছ থেকে একটু শুনতে চাই যারা উপস্থিত ছিলেন। আরমান হোসেন ভাই, আপনি উপস্থিত ছিলেন গত ক্লাসে বা ভিডিওটা দেখেছিলেন কিনা ক্লাসের? না হুজুর। আচ্ছা। আহ, রিক্তা আক্তার আপু, আপনি কি উপস্থিত ছিলেন গত ক্লাসে বা ভিডিওটা দেখেছিলেন কিনা? আচ্ছা, সম্ভবত। পারলাম না। ও, আচ্ছা আচ্ছা। নিয়মটা বলবো হুজুর? হ্যাঁ না, আমি যারা ছিলেন বা আচ্ছা, এই একালিক পরিমাণ যে লম্বা করতে হয় এটার পরিমাণ মানে প্যারামিটারটা কি, বা কিভাবে আমি বুঝবো যে একালিক পরিমাণ লম্বা হয়েছে বা এটার এক পরিমাপ সেকেন্ড। করার? 1 সেকেন্ড, আচ্ছা। আমরা আরেকটা বিষয় বলেছিলাম যে একালিক পরিমাণ লম্বা, এটার আরেকটা সাইন বা আলামত আছে। এটা কেউ বলতে আচ্ছা পারবেন? হুজুর, সেটা হলো, বলবো হুজুর, জি। এই আঙ্গুল দিয়ে, আঙ্গুল, আঙ্গুল হ্যাঁ নামাতে আঙ্গুলের গিয়ে বিষয়টা। যতটা সময় লাগে।
এই যে ধরেন, স্বাভাবিকভাবে এই যে ধরেন আমি যায়। শাহাদাত আঙ্গুলটা রাখলাম, এই যে দেখতে পাচ্ছেন আমারটা, এই যে। তো এই শাহাদাত আঙ্গুল স্বাভাবিক অবস্থায় আছে, এটাকে আমি স্বাভাবিকভাবে, একদম তাড়াহুড়ো না, আবার খুব ধীরে ধীরেও না, একদম নর্মাল স্বাভাবিকভাবে আমি দাঁড়ানো থেকে শোয়ানো পর্যন্ত, অর্থাৎ মিলিত করতে যতটুকু সময় লাগে, এটাকে আমরা 1 সেকেন্ড বলি বা একাধিক পরিমাণ বলি। আচ্ছা, মাশাআল্লাহ, এটাও হয়েছে। এবার আমি আরো কয়েকটা প্রশ্ন করি, এবং আজকে থেকে আমাদের যে ক্লাসগুলো হবে এটাতে খুব বেশি মনোযোগী থাকতে হবে, একটু পর পরই প্রশ্ন করা হবে ইনশাল্লাহ, যেন আমাদের ক্লাসগুলো ইফেক্টিভ হয়। কারণ আমরা আগে একটু প্র্যাকটিক্যাল ক্লাসে ছিলাম, এখন আমরা একটু থিওরিটিক্যাল ক্লাসে চলে আসছি। আমরা কিছু রুলস মুখস্থ করব, তারপর ওই রুলস গুলোর আলোকে আমরা প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। তো গত ক্লাসে বলা হয়েছিল মাদ্দের প্রকারভেদ। তো আপনারা কি বলতে পারবেন মাদ কয় প্রকার? বলেন তো, মাদ কয় প্রকার? কে কে বলতে পারবেন? বলতে পারবেন মাদ কয় প্রকার বলা হয়েছিল গত ক্লাসে? আচ্ছা, দেখেন। মাদ দুই প্রকার, হ্যাঁ, মাশাল্লাহ মাশাল্লাহ। আরো ফারই মাদ। মাশাআল্লাহ, আসলি মাদ এবং ফারঈ মাদ, মাশাআল্লাহ। তো আসলি মাদ কয়টা বলেছিলাম আমরা, বলেন তো? আসলি মাদ আমরা গত ক্লাসে কয়টা বলেছিলাম? আসলি মাদ তিনটা। হ্যাঁ, বলেন আসলে কি কি। মানে হুম, তিনটা আসলি মাদ বলেন। আচ্ছা, জি, আমরা যেটা বলতেছিলাম যে আসলি মাদ তিনটা, এই তিনটা কি কি যেন বলেছিলাম আমরা গত ক্লাসে? কার কার মনে এটা হলো আছে? জবরের বাম পাশে খালি আলিফ, সেটা হলো মাদ্দের হরফ। জেরের বাম পাশে যজমালা ইয়া, মাদ্দের হরফ। জি। তারপরে হলো পেশের বাম পাশে ছোটবেলা পাও। যজমালা ওয়াও, এটাও মাদ্দের হরফ। এগুলো থাকলে এক আলিফ পরিমাণ টানতে হবে। আচ্ছা, মাশাআল্লাহ। তো আমরা এই বিষয়টাকে, এই যে মাদ্দের যে আলোচনাটা আমরা করতেছি, আমরা এরপরে আর খুব বেশি ক্লাস নেই, আমরা কয়েকটা ক্লাস করব। যেমন তারপরে আমরা একটা ক্লাস করব হচ্ছে ওয়াকফ নিয়ে একটা ক্লাস করব ইনশাআল্লাহ, তারপরে গুন্না নিয়ে একটা ক্লাস করব, তারপরে আল্লাহ শব্দ পড়ার নিয়ম কি, আল্লাহ শব্দের যে লামটা আছে এটাকে মোটা করে পড়বো নাকি পাতলা করে পড়বো, অর্থাৎ যেটাকে আমরা পুর বা বারিক বলি, এই নিয়ম কানুনটা আমরা একটা ক্লাসে শিখবো। এবং র হরফ পড়ারও আলাদা কিছু নিয়ম আছে, যেটাকে আমরা মোটা করে পড়বো নাকি রা পড়বো। তো এই নিয়মটাও আমরা একটা ক্লাসে শিখবো ইনশাল্লাহ। তো টোটাল আমরা আজকের ক্লাসের পরে আরো 4টা ক্লাস করবো ইনশাল্লাহ। তো আমি সবাইকে মিউট করে দিয়েছি যেন আমাদের ক্লাসের এটা সহজ হয়। তো এখন থেকে আপনাদের প্রতি একটা আবেদন থাকবে, সেটা হচ্ছে যে আপনারা খুব মনোযোগ সহকারে ক্লাসগুলো করবেন। তো আজকে আমরা যে মাধ্যের যে ক্লাসটা আমরা করছি, এই ক্লাসে আমরা পুরো মাধ্যটাকে কভার করবো ইনশাল্লাহ প্রাথমিকভাবে। তো এর জন্য আমরা আমাদের তাজবিদ মাস্টার ক্লাস কোর্সের আমরা একটা পিডিএফ এখানে নিয়ে এসেছি। তো ওটাকেও আমরা সামনে রেখে আজকের মাদ ক্লাসটা আমরা প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মাদ শিক্ষা এর তাজবিদ মাস্টার ক্লাস কোর্সের যে পিডিএফটা, ওই মানে অ্যাডভান্স যে কোর্সটা আছে ওটার একটা পিডিএফ আমরা রেখেছি। তো দেখুন, এখানে প্রথমে লেখা আছে। জি, কেউ কিছু যেটা আমি বলছেন? বলছিলাম লিনের হরফ, লিনের হরফে যে উচ্চারণ আছে। হ্যাঁ হ্যাঁ, এখানে আমরা আসলে এই এই যে কোর্সটা আমরা যেটাতে আছে, এটা একটা বেসিক কোর্স। তো তো এটাকে এখানে আমরা মেইনলি ফোকাস দিয়েছিলাম যে রিডিং পড়াটা, কোরআন যে রিডিং পড়া। আর তাজবিদের যে ডিটেলস অনেক নিয়ম কানুন আছে, যেমন মাদ্দের মধ্যে অনেক ধরনের নিয়ম আছে, যেগুলো আসলে না হলে আমাদের কোরআন পড়াটা পরিপূর্ণ শুদ্ধ হয় না। ওই বিষয়গুলো আমরা এই বেসিক কোর্সে রাখিনি, আমরা অ্যাডভান্স কোর্সে রেখেছি। ওটা আমরা পরবর্তীতে জানবো ইনশাল্লাহ। আজকে আমরা আমাদের এই ক্লাসটা শুরু করছি। তো দেখেন, প্রথমে লেখা আছে এখানে, দেখতে পাচ্ছেন যে মাদ্দ শিক্ষা। তো এই মাদ্দ শিক্ষার ক্ষেত্রে আমরা এই ক্লাসে আমরা আরবি হরফ কোথায় কতটুকু দীর্ঘ করে বা টেনে পড়তে হবে এই সম্পর্কে আমরা আজকে শিখবো ইনশাল্লাহ। গত ক্লাসেরই একটা পরিপূরক ক্লাস। তো দেখেন, মাদ কাকে বলে, প্রথমে আমরা এখানে একটা সংক্ষিপ্ত পরিচয় রেখেছি। এখানে এই পিডিএফটার মধ্যে এবং এই ক্লাসে আমরা টোটাল ওভারঅল মাদের যেই কয়েকটা প্রকার আছে, যেমন গত ক্লাসে আমরা শুধুমাত্র একালিফ মাদ, যেটা মাদ্দে আসলি, এই মাদ্দে আসলি প্রকারটা আমরা পড়েছিলাম। এবং মাদ্দে ফারঈ আমরা
পরিচয়টা জেনেছিলাম, ওটাও আমরা সামনে করব। তো আজকের ক্লাসে আমরা আমাদের আরো যে কয়েকটা প্রকার আছে এই সবগুলো প্রকারকে সামনে রেখে আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রথমে দেখেন লেখা আছে আরবি হরফ দীর্ঘ করে বা টেনে পড়াকে মাদ বলে। আমার সাথে সাথে বলেন, আরবি হরফ দীর্ঘ করে বা টেনে পড়াকে মাদ বলে। বলেন, সবাই বলেন আমার সাথে সাথে, মাদ কাকে বলে বলেন তো? সবাই শুনতে পাচ্ছেন? বলে জি আরবি হরফ দীর্ঘ করে বা টেনে পড়া আরবি হরফ দীর্ঘ করে বা টেনে পড়ে। মাদ বলে, মাশাআল্লাহ। তারপরে দেখেন পবিত্র কোরআনুল কারীমের প্রতি পৃষ্ঠায়, প্রতিটা পৃষ্ঠায়, তার মানে খুবই গুরুত্বপূর্ণ এটা, মাদের ব্যবহার অসংখ্য এবং অগণিত, সুতরাং এটি খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। আমরা এই পাঠে 4 ভাগে আরবি মাদগুলো জেনে নেব। ভালোভাবে আয়ত্ত করতে পারলে বা আত্মস্থ করতে পারলে আমাদের তেলাওয়াতে কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। এবার চলুন আমরা আমাদের মূল ক্লাসটা চলে যাই। দেখুন এখানে লেখা আছে, প্রথমেই লেখা আছে এক আলিফ মাদ। তারপরের স্লাইডে আমরা এই প্র্যাকটিস সহকারে আমরা দেখব যে 3 আলিফ মাদ দেখব, আর তারপরে আমরা দেখব 4 আলিফ মাদ। তো এই 3 আলিফ মাদ এবং 4 আলিফ মাদ, আজকের ক্লাসে আমরা এই 3 ধরনের মাদ শিখবো। 1 আলিফ মাদ শিখবো, 3 আলিফ মাদ শিখবো, আর 4 আলিফ মাদ শিখবো। এখন কথা হচ্ছে যে এই তিনটার বাহিরে কি মাদের আর কোনো প্রকার আছে কিনা, ওটা নিয়ে আমরা অ্যাডভান্স ক্লাসে আমরা আলোচনা করব। 2 আলিফ মাদও কেউ কেউ বলেন যে 2 আলিফও মাদ আছে। তো কিন্তু সচরাচর আমরা সবচেয়ে বেশি আমাদের পড়াতে পাই 1 আলিফ মাদ, 3 আলিফ মাদ এবং 4 আলিফ মাদ। তো এই জন্য এই তিনটা মাদ খুব বহুল প্রচলিত। তো আজকে আমরা গোটা দেখে এই তিনটা মাদ শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আমি একটু পর পরই যেহেতু আপনাদেরকে প্রশ্ন করবো, এই জন্য খুব চৌকান্না থাকতে হবে ক্লাসে। আমরা প্রথমে একটু পিডিএফটা পড়ে নিই, কি লেখা আছে এখানে। দেখেন লেখা আছে পবিত্র কোরআনুল কারীমে উল্লেখিত মাদ সমূহের মধ্যে প্রথম প্রকার মাদ হলো 1 আলিফ মাদ। তার মানে প্রথম প্রকার মাদটা আমরা এখানে কোন মাদ করব বলেন তো, মাদের কোন প্রকার পড়বো? এক আলিফ মাদ। 1 আলিফ মাদ পড়বো, মাশাআল্লাহ। দেখুন এটি 1 সেকেন্ড সমান, এটি 1 সেকেন্ড সমান অথবা একটি আঙ্গুল স্বাভাবিক গতিতে বন্ধ থেকে খুলে সোজা করতে যে পরিমাণ সময় লাগে সে পরিমাণ সময় হচ্ছে 1 আলিফ পরিমাণ সময়। অর্থাৎ একটু খেয়াল করেন, আমি আঙ্গুলটা বন্ধ রেখেছি, এটাকে আমি স্বাভাবিকভাবে করলাম, অথবা স্বাভাবিকভাবে খোলা অবস্থা থেকে বন্ধ করলাম, এটা 1 সেকেন্ড পরিমাণ সমপরিমাণ। তো 1 আলিফ মাদ সম্পর্কে আজকে আমরা জানবো। এই 1 আলিফ মাদের প্যারামিটার হচ্ছে বা এটার মানদণ্ড হচ্ছে, আমি কখন বুঝতে পারবো যে আমার হরফের মধ্যে 1 আলিফ পরিমাণ লম্বা আমি করেছি কিনা, এটা বোঝার জন্য আমাকে দেখতে হবে যে আমি 1 সেকেন্ড পরিমাণ এই হরফের উচ্চারণটাকে লম্বা করেছি কিনা। অথবা এটাকে আমি প্রথম দিকে প্র্যাকটিস করতে পারি এভাবেও, যে আমি এই যে একটা হাতের আঙ্গুল, এটাকে আমি সোজা থেকে শোয়ানো অবস্থা, অথবা বন্ধ থেকে খুলে সোজা অবস্থায় স্বাভাবিক গতিতে, স্বাভাবিক গতিতে যে পরিমাণ সময় লাগে এই পরিমাণ সময় হচ্ছে 1 আলিফ পরিমাণ মাদ। এবার 1 আলিফ পরিমাণ মাদটা 2 ভাগে বিভক্ত, বলেন তো কয় ভাগে বিভক্ত 1 আলিফ পরিমাণ মাদটা? বলেন, বলেন 1 আলিফ পরিমাণ মাদটা কয় ভাগে বিভক্ত বলেন তো? সবাই আছেন ক্লাসে? 2 ভাগে বিভক্ত। হ্যাঁ 2 ভাগে বিভক্ত। হ্যাঁ, মাশাআল্লাহ, একটু সাথে সাথে রেসপন্স করবেন তাহলে আমাদের জন্য সহজ হবে। দেখেন 2 ভাগে বিভক্ত। গত ক্লাসে যে দ্বিতীয় পড়াটায়, সাথে আছে। হ্যাঁ যে পড়াটা, ওটাই সেম টু সেম আপনি এই ক্লাসেও পাবেন, একটু ভিন্ন আঙ্গিকে, যেহেতু এটা অ্যাডভান্স কোর্সের জন্য এই জন্য আমরা একটু ভিন্ন আঙ্গিকে এটাকে সাজিয়েছি। তো দেখেন 2 ভাগে বিভক্ত। প্রথম ভাগ হলো, আমরা কিছু আরবি আয়াতের মধ্যে হরফের উপর আমরা এরকম ভাবে সোজা একটা রেখা দেখি, যেটাকে আমরা খাড়া জবর বলি। যেমন দেখেন এই যে এইভাবে চিহ্নটা থাকে, এটাকে আমরা বলি খাড়া জবর, যা হরফের উপরে লম্বা লম্বি করে লেখা থাকে। এটাকে আমরা, আপনারা পড়েছেন না বা পেয়েছেন না এটা কোরআন পড়ার ক্ষেত্রে? জি। আচ্ছা, মাশাআল্লাহ। দেখেন তারপরে 2 নাম্বার আমরা দেখতে পারি কিছু হরফের মধ্যে, আয়াতের মধ্যে হরফের মধ্যে হরফের নিচে এরকম ভাবে লম্বা একটা টান থাকে। তা আমরা জানি হরফের উপরে যে চিহ্ন থাকে এটাকে জবর বলে, মানে যদি লম্বা লম্বি থাকে, আর হরফের নিচে থাকলে আড়াআড়ি থাকলে সেটাকে জের বলে। এখন যেই চিহ্নটা আড়াআড়ি ছিল জবর অথবা জের অবস্থায়, ঠিক একই চিহ্নটা যখন সোজা হয়ে যাবে, হরফের উপরে থাকলে সেটাকে আমরা খাড়া জবর বলবো, আর হরফের নিচে থাকলে সেটাকে আমরা খাড়া জের বলবো। তো এই খাড়া জেরটাও হরফের নিচে লম্বা লম্বি করে লেখা থাকে। আর 3 নাম্বার আমরা আরেকটা চিহ্ন দেখতে পারি, সেটা হচ্ছে
আমরা তো জানি পেশটা এমন, ঠিক না? নাইনকে যদি আমি আড়াআড়ি ভাবে লিখি, ইংরেজিতে নাইন আছে, এটাকে আমি যদি একটু শোয়ানো অবস্থায় আড়াআড়ি ভাবে লিখি, তাহলে সেটা হয়ে যায় পেশ। সেটা কি হয়ে যায়? পেশ হয়ে যায়। স্বাভাবিক গতিতে নাইন তো সোজা থাকে, ঠিক না? খেয়াল করেন, আমরা যখন ইংলিশে নাইন লিখি তখন নাইনটা এরকম সোজা থাকে না? এটাকেই যখন আরেকটু বাঁকা করে দিবেন, হালকা বাঁকা করে দিবেন, তখন এটা হয়ে যাবে পেশ। এখন পেশটা মূলত ছিল এই যে এমন, এটাকে আমরা পেশ বলতাম। এই সেম জিনিসটা যদি উল্টে যায়, উল্টে গিয়ে যদি এই যে এরকম হয়ে যায়, অর্থাৎ এই যে যদি এরকম হয়ে যায়, এখন যেরকম আছে এটাকে আপনি উল্টে ফেললেন, তো এই উল্টে ফেললে এই যে চিত্রটা আসে, এই চিত্রটাকে আমরা বলি উল্টো পেশ। এটাকে আমরা কি বলি বলেন? উল্টো পেশ। উল্টো পেশ, হ্যাঁ। তাহলে দেখেন আমরা এখানে উল্টো তিনটা, পেশ। হ্যাঁ, তিনটা চিহ্নের সাথে পরিচিত হলাম। আগে আমরা জেনেছি এটাকে বলে জবর, উপরে থাকলে জবর, নিচে থাকলে জের, আর উপরে গোল মাথাওয়ালা থাকলে এটাকে পেশ। আমরা আগে তিনটা চিহ্নের সাথে পরিচিত হয়েছি। আজকে আমরা ওই তিনটারই একটা ট্রান্সফরমেশন, একটা পরিবর্তিত রূপ, এই পরিবর্তিত রূপের সাথে পরিচিত হইলাম। কিভাবে? যদি উপরে হরফের উপরে লম্বালম্বি কোনো খাড়াখাড়ি চিহ্ন থাকে, তাহলে সেটাকে আমরা খাড়া জবর বলবো। আর হরফের নিচে যদি লম্বালম্বি রেখা থাকে, তাহলে এটা আমরা খাড়া জের বলবো এটাকে। আর হরফের উপরে যদি ভুল মাথা উল্টা চিহ্ন থাকে, অর্থাৎ পেজটা যদি উল্টো অবস্থায় থাকে, তখন সেটাকে আমরা উল্টো পেজ বলবো। এতটুকু পর্যন্ত থেকে আপনারা বুঝতে পেরেছেন? জি, জি ক্লিয়ার। ওস্তাদ জি, বুঝতে পেরেছি। আচ্ছা, মাশাআল্লাহ, জি। এবার একটু খেয়াল করেন, আমরা তারপরে কি লেখা আছে দেখেন। যেসব হরফের নিচে, যেসব হরফের উপরে ও নিচে এমন থাকে, অর্থাৎ খাড়া জবর, খাড়া জের, উল্টো পেশ থাকে, সেগুলো একালিফ টেনে পড়তে হয়। সেগুলো কতটুকু টেনে পড়তে হয় বলেন? একালিফ। আচ্ছা, তাহলে আপনি দেখেন কিভাবে পড়বেন। আলিফ খাড়া জবর আ, আলিফ খাড়া জবর আ, বা খাড়া জের বি, বা বা খাড়া জের বি, বি, তা উল্টা পেশ তু, তা উল্টা টু পেশ তু, টু তু। উম, আমরা আগে শুধু বলতাম তাপেশ তু, তাপেশ তু, তাড়াতাড়ি করে বলতাম, যেহেতু হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। কিন্তু এইখানে আমরা তাপেশ তু, মানে আমরা তু বলে এই তু আওয়াজটাকে একটু লম্বা করব। তু আওয়াজটাকে আমরা কি করব বলেন? একটু লম্বা করো। লম্বা করব। এই যে তাপেশ তু, এই তু আওয়াজটাকে যে আমি লম্বা করলাম, এটাকেই মাদ বলে। এটাকেই কি বলে? মাদ বলে। যে হরফের উচ্চারণটা, হরফের আওয়াজটা, এটাকে একটু লম্বা করা, একটু টেনে পড়া। এখন আমরা এখানে আছি যে কতটুকু টানবো, 1 সেকেন্ড পরিমাণ। সেটার প্যারামিটার হচ্ছে একালিফ, এই একালিফ পরিমাণ টানবো। তো আমরা একালিফ পরিমাণ টানবো কোন কোন সময়, তার প্রথম প্রকারটা আমরা পেয়ে গেলাম। যদি কোনো হরফের উপরে লম্বালম্বি খাড়া জবর দেখি, তাহলেও আমরা যে খেয়াল করেন, আমরা যেটা বলছিলাম যে কোনো হরফের উপরে যদি লম্বালম্বি একালিফ পরিমাণ, লম্বালম্বি একটা চিহ্ন থাকে, খাড়া জবর থাকে, তাহলেও আমরা একালিফ পরিমাণ টানবো। যদি কোনো হরফের নিচে খাড়া জেড থাকে, তাহলেও আমরা একালিফ পরিমাণ টানবো। আর কোনো হরফের উপরে যদি উল্টো পেশ থাকে, তাহলেও আমরা একালিফ পরিমাণ টানবো। এই তিনটা জিনিসকে আপনাদের বুঝে এসেছে? জি, জি। এবার দেখেন আমরা জি একটু ওস্তাদ জি। পুরো উদাহরণে ফিরে যাই, একটু দেখেন, খেয়াল করেন। এটা একটু পড়ে শোনান তো, একজন আমাকে এটা পড়ে শোনান। লাহু লাহু না না না, একটু খেয়াল করেন আমরা। জবর লা, হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, একটু বা আমি উল্টো বলে পেশ। নিই, আমি একটু বলে নিই। এই কোর্সের শেষ পর্যন্ত আমরা যখনই কোনো কিছু বলবো, আমরা বানান করে করে বলবো, ঠিক আছে? ইনশাআল্লাহ প্রথমে আগে বানান করব, তারপরে আমরা স্বাভাবিক গতিতে বলবো। তাহলে এটা আবার বলেন তো, প্রথমে বানান করেন, তারপরে মূল লাম উচ্চারণ করেন। জবর লা, হাফেজ হু, না, এটা কিন্তু হাফ পেশ লাহু। না। আমাদের এখন বোঝার স্বার্থে এটাকে উল্টা আমরা পেশ। হ্যাঁ উল্টা উল্টো পেশ। পেশ, উল্টা হ্যাঁ পেশ। হ্যাঁ, হা উল্টো পেশ হু, ঠিক না? লাহু আচ্ছা, হ্যাঁ, লাহু। একটু খেয়াল করেন, স্বাভাবিক গতিটা আগে আমরা পড়েছিলাম লাম জবর লা, হা পেশ হু, লাহু, লাহু। কিন্তু এখন তো এটা পেশ না, এটা উল্টো পেশ। তাহলে আমরা কিভাবে পড়বো? লাম জবর লা, হা উল্টা পেশ হু, লাহু। বুঝতে পেরেছেন? এবার পরেরটা একজনে বলেন, পরেরটা আরেকজনে বলেন।
জি, বলেন। বা জের বি, জি, হা খারা পেশ হি, না হি এটা হি, কি, এটার নাম কি? খারা জের। খারা জের, এটার নাম খারা জের। আমরা আবার বলি, হরফের উপরে থাকলে জবর। এটা খারা জের। হ্যাঁ, হরফের উপরে থাকলে কি? জবর। আর হরফের নিচে থাকলে কি? জের। নিচে থাকলে কি? জের। জবর। জের জের, হরফের জের, নিচে থাকলে কি? জের। খারা জের। হ্যাঁ হ্যাঁ। দেখেন, জের। হরফের নিচে আর কোন চিহ্ন থাকার সুযোগ জের। নাই, একমাত্র জের ছাড়া। একমাত্র জের ছাড়া আর কোন চিহ্ন হরফের নিচে থাকে বা না। জের বি, হা খারা জের হি, হি হি। বিহি, একটু লম্বা করবেন, বিহি। আচ্ছা, তারপরে আরেকজনে বলেন তো। তারপরে আরমান হুসাইন ভাই বলেন, আরমান হুসাইন ভাই। আরমান হুসাইন ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, অন্য কেউ বলেন, তারপরেরটা অন্য কেউ বলেন। জাল খারা জবর জা, লাম জের লি, কাব জবর কা, জালিকা। একটু খেয়াল করেন, পড়ার সময় সঠিকভাবে পড়তে হবে। জাল খাড়া জবর যা, এখানে তো একটু লম্বা করবেন, কারণ খাড়া জবর আসলে একালি পরিমাণ লম্বা করতে হয়। কিন্তু লামের নিচে শুধু হরকত না, শুধু জেন না, কাফের উপরে শুধু জবর না, তাহলে জবর জেরের উচ্চারণ কি তাড়াতাড়ি করতে হয় না বলেন তো? জি ওস্তাদ জি। এখানে দেখেন দুইটা, মানে দুইটা স্তর খেয়াল রাখতে হবে। আপনি যখন ভেঙে ভেঙে পড়তেছেন, তখন যে উচ্চারণ ওই সময়ও কিন্তু সঠিক করতে হবে। এমন না যে একসাথে যখন মিলায় পড়বেন তখনই সঠিক উচ্চারণ করলেন, আর আলাদা আলাদা ভেঙে ভেঙে যখন উচ্চারণ করতেছেন তখন সঠিক উচ্চারণ করলেন না। তাহলে কিন্তু হবে না জিনিসটা। তার মানে দেখেন, জাল খারা জবর যা, এখানে আমি লম্বা করে উচ্চারণ করলাম। তারপরে লামজের লি, এখানে আবার লামজের লি বললে ভুল হবে, এখানে তো লম্বা হবে না। আবার কাব জবর কা, লিকা। বুঝতে পেরেছেন? তারপরেরটা বলেন। বলবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি, বলেন বলেন। ফা জবর ফা, না না না, একটু কাবজের দেখে দেখে বলেন, দেখে বলেন। ফা খারা জবর ফা, কাবজের কি, হা ইয়াজ, হা ইয়াজের হি, নুন জবর না, ফা কি হি না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরেকটু জোরে বলতে হবে আওয়াজটা। এখানে ফা, ফাকিহিনা। জি, এখানে আচ্ছা, ফা খারা জবর মাত, আর হা জেরের পর ইয়া যজমলা ইয়াতে আরেক মাত। এই জন্য মাশাআল্লাহ। দুই জায়গায় টান হবে। জি জি জি, তার মানে শুধু এই দুই জায়গায় টান হবে, দেখেন। এই জায়গাটায় আপনি টেনে করবেন, আর এই জায়গাটায় টেনে করবেন, কিন্তু কাফ আর নুনের মধ্যে কোনো টান হবে না। বুঝতে পেরেছেন কথাটা? তারপরেরটা বলেন, আরেকজনে বলেন তারপরেরটা। জি, যে কোনো একজন বলেন। হ্যাঁ, তারপরেরটা বলেন, যারা বলতেছেন তারাও বলতে পারেন, অন্যরা বলতে পারেন। বা জবর বা, বা জবর বা, লাম খারা জবর লা, বালা। বালা, বালা, বা জবর বা, লাম খারা জবর লা, বালা। আচ্ছা, তারপরে এটা করেন তো। আল্লাহ। হুম, করেন। আইন জবর আ, লাম জবর লা, না, একটু আলা। দেখে পড়েন, একটু দেখে পড়েন। আইন জবর আ। লাম খারা জবর লা, আলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো তারপরে একটু দেখেন তো, এটা পড়েন আরেকজনে। কাব জবর কা, ফা খারা জবর ফা, কাফা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এবার এটা পড়েন আরেকজন। এই যে এটা। জি জি, পড়েন, আরেকজন পড়েন। দ্রুত বলে ফেলবেন, যে বলেন বলে বলবো? ফেলবেন একজন।
জি জি জি, বলে আলিফ ফেলবেন। জের ই, লাম খারা জবর লা, হা দুই পেশ হুন, ইলাহুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা, খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো আমরা এই যে যেভাবে পড়েছি বাকিগুলোকে আমরা একই ভাবে পড়তে পারবো না ইনশাআল্লাহ, বলেন তো? জি ওস্তাদ, জি ইনশাল্লাহ পারবো। হ্যাঁ, তাহলে দেখেন, খেয়াল করেন, এটা হচ্ছে আপনাদের কাজ। এই যে অংশটা, এটা আপনারা প্র্যাকটিস করবেন। এগুলো প্রত্যেকটাই আলাদা আলাদা প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের ভিতটা শক্ত হবে, ফাউন্ডেশন মজবুত হবে। তারপরে আপনারা এই যে উদাহরণগুলো আছে, এই উদাহরণগুলোকে সামনে রেখে আপনারা প্র্যাকটিস করবেন। কিন্তু এখানেই থেমে গেলে চলবে না, কারণ আপনাকে পুরো জিনিসটা রুট লেভেল থেকে ধরতে হবে। তো এই জন্য কি করতে হবে, কোরআন শরীফ নিয়ে প্রত্যেকটা শব্দ থেকে খুঁজে বের করার চেষ্টা করবেন যে কোথায় কোথায় একালিক পরিমাণ মাদ আছে। এই একালিক পরিমাণ মাদ আমরা তো দুইটা ভাগে পড়বো। এই যে কোথায় কোথায় একালিক পরিমাণ মাদ আছে, এটা আপনারা খুঁজে বের করার চেষ্টা করবেন এবং একটা ভিডিও করে অ্যাসাইনমেন্ট জমা দিবেন। পারবেন না ইনশাআল্লাহ? হুজুর আচ্ছা, এই ডকুমেন্টটা কি দিয়ে দিবেন? হ্যাঁ হ্যাঁ, এটাও দিয়ে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে। আচ্ছা, তো একটু দেখেন, আপনাদের এই ক্লাসে আসলে কোর্সের যে ক্লাসগুলোই হবে, আমরা যে পিডিএফ গুলোকে সামনে রেখে করাবো, প্রত্যেকটা ইনশাআল্লাহ আমি দিয়ে দিব এবং ক্লাস রেকর্ডটাও দিয়ে দিব। হয়তো ক্লাস রেকর্ডটা মাঝে মাঝে একটু দেরি হতে পারে, যেহেতু এখানে এডিটের ব্যাপার স্যাপার থাকে। তো কিন্তু আপনারা পেয়ে যাবেন, যেই ডকুমেন্টস গুলোকে সামনে রেখে পড়ানো হয় সবগুলো ইনশাআল্লাহ, মেটেরিয়ালস গুলো পেয়ে যাবেন। এবার আমরা দ্বিতীয় যে ভাগ, অর্থাৎ যেটাকে আমরা গত ক্লাসে মাদ্দা আসলি হিসাবে পড়েছি, ওই প্রকারটা আমরা এখানে পড়ে নিই। দেখেন, তো একালিফ মাদের দ্বিতীয় যে ভাগ হলো জবরওয়ালা অক্ষরের বামে খালি আলিফ। জবরওয়ালা অক্ষরের বামে কি? খালি আলিফ। দেখেন, এই যে এই টানটা আমরা আগে বলেছিলাম, এই যে আমরা একটা লম্বা রেখা দিই, এটাকে আমরা হরফ হিসেবে ধরি। এটাকে আমরা কি হিসাবে ধরি বলেন তো? এই যে কালো রেখাটাকে হরফ হিসাবে। তো দেখেন, এই যে এখানে একটু খেয়াল করেন, এই চিত্রটার দিকে একটু খেয়াল করেন, কাহিনীটা এখানে কি ঘটতেছে, বেশি জুম করলে ফেটে যাচ্ছে। একটু দেখেন, আমরা এখানে দেখতে পাচ্ছি একটা খালি আলিফ, ঠিক না? আমরা খালি আলিফ দেখতে পাচ্ছি না? আবার এখানে আমরা দেখতে পাচ্ছি জজমলা ইয়া। আমরা কি দেখতে পাচ্ছি? জজমলা ইয়া দেখতে পাচ্ছি। আবার এখানে আমরা জজমলা ওয়াও দেখতে পাচ্ছি। আমরা কি দেখতে পাচ্ছি? জজমলা ওয়াও। এই তিনটার পাশে আমরা তিনটা রেখা দেখতে পাচ্ছি কালো। আমরা বলছি এই কালো রেখাটার মানে হচ্ছে হরফ। তার মানে আমরা কি বুঝতে পারলাম, যে খালি আলিফের পূর্বের হরফে জবর থাকবে। খালি আলিফের পূর্বের হরফে কি থাকবে বলেন তো? জবর থাকবে। জবর থাকবে। আর জজমলা ইয়া, হরফের পূর্বের হরফে জের থাকবে। জজমলা ইয়ার পূর্বের হরফে কি থাকবে? জের থাকবে। আর জজমলা ওয়াও এর পূর্বের হরফে কি থাকবে? পেশ থাকবে। ঠিক না? এটা আমরা বুঝতে পারলাম চেনার সুবিধা। এখন এই কথাটা কি, এই কথাটাকেই যদি আপনি ঘোরায় বলেন, আরেকটু ঘোরায় বলেন, একই কথা, লাউ কদু, একই কথা, কিন্তু আমরা মানে কয়েক ভাবে বলবো যেন আমাদের চিনতে সহজ হয়। দেখেন, আমরা যখন কোন একটা শব্দ পড়ি, তখন আরবি শব্দ ডান দিক থেকে পড়ি না বলেন তো? বলেন, আরবি শব্দকে আমরা ডান দিক থেকে পড়ি না, ডান পাশ থেকে পড়ি না, বাম পাশ থেকে পড়ি বলেন তো? ডান ডান পাশ থেকে থেকে। বামে। ডান পাশ থেকে পড়ি। তাহলে দেখেন, খেয়াল করেন, এখানে দুইটা হরফ, এখানেও দুইটা হরফ, এখানেও দুইটা হরফ, এখানেও দুইটা হরফ। তো একটু দেখেন, পড়ার সময় যখন আপনি ডান দিক থেকে পড়বেন, তখন কি এই হরফটা আগে আসবে না আলিফটা আগে আসবে বলেন তো? হরফটা আগে আসবে, হরফটা জবরওয়ালা আগে হরফটা। আসবে। জবরওয়ালা হরফটা আগে আসবে। তার মানে মাদ হবে কি হবে না এই পড়ার মধ্যে, তা আমরা বুঝতে পারবো আগে জবরওয়ালা হরফটা দেখে। যদি দেখি জবরওয়ালা হরফ তারপরেই আছে খালি আলিফ, তাহলেই চোখ বন্ধ করে একাধিক পরিমাণ মাদ হয়ে যাবে। যদি দেখি যে জেরওয়ালা হরফ আছে তারপরেই আছে খালি ইয়া বা জজমওয়ালা ইয়া, তাহলে আমরা একাধিক পরিমাণ টেনে পড়বো। যদি দেখি যে পেশওয়ালা হরফ আছে তারপরেই জজমওয়ালা ওয়াও আছে, তাহলে আমরা একাধিক পরিমাণ টেনে পড়বো। বুঝতে পেরেছেন কথাটা? তো এই জন্যই আমরা এখানে লিখেছি যে একালিফ মাদের দ্বিতীয় ভাগ। একালিফ মাদের আমরা বলেছিলাম একালিফ মাদ দুই প্রকার। একটা প্রকার হচ্ছে খাড়া জবর খারাজের উল্টো পেশ, যেটা আমরা ইতিপূর্বে উদাহরণ করেছি। এবার আমরা দ্বিতীয় এটা কি স্তরে বলছি, ফারি? হ্যাঁ, হুজুর ওই খারাপ উপরের জবর যেটা পড়েছি, জি জি, ওটা ফারাই। ওটাকে আমরা কি বলছি? ফারাই মত বলছি। ফারি। বুঝতে পারছেন? তো একটু খেয়াল করেন, আমরা গত ক্লাসে যে পরিভাষাটা ব্যবহার করেছি, একটু দেখেন। এই ক্লাসটা যেটা তাজগীদের মাস্টার ক্লাসের যে পিডিএফটা, এটার মধ্যে আমরা আরেকটু ইজি করে নিয়ে এসেছি। অর্থাৎ ওইখানে আমাদের এত প্রকারভেদ বা এত নামগুলোকে আমরা দেখলাম যে অনেকের জন্য কঠিন হয়ে যাচ্ছে পরিভাষাগত। তা আমরা ওইগুলোকে বাদ দিয়েছি। এখানে আমরা মূল বিষয়টা বোঝানোর চেষ্টা করেছি চিহ্ন দিয়ে, যেন একদম রুট লেভেল থেকে আপনি ধরতে পারেন
কোনটাকে কি বলে এটা হয়তো বা ধীরে ধীরে একটা সময় আপনি অ্যাডাপ্ট করতে পারবেন বা একটা সময় আপনি আয়ত্ত করতে পারবেন। কিন্তু এখন শুরুতেই যদি এই যে আসলি ফারাই এ জাতীয় শেখানো হয় তাহলে একটু কঠিন হয়ে গেল এটা গত ক্লাসে, যেটা অনেকের পর্যবেক্ষণে মনে হলো। এই জন্য আমরা ওই বিষয়টাকে স্কিপ করেছি। আমরা ওই তাজভিদ মাস্টার ক্লাস এই কোর্সের পিডিএফটাকে সামনে রেখে আমরা মাঠটাকে শেষ করবো ইনশাল্লাহ। তো দেখেন, তাহলে আমরা বুঝতে পারলাম কি যে জবরওয়ালা জবরওয়ালা যে অক্ষরটা থাকে এই অক্ষরের বাম সাইডে যদি খালি আলিফ থাকে, অথবা জেরওয়ালা অক্ষরের বাম সাইডে যদি যজমওয়ালা ইয়া থাকে, অথবা পেশওয়ালা অক্ষরের বাম পাশে যদি যজমওয়ালা ওয়াও থাকে, যেটাকে আমরা গত ক্লাসে বলেছিলাম জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, জেরের বাম পাশে যজমওয়ালা ইয়া মাদের হরফ, পেশের বাম পাশে যজমওয়ালা ওয়াও মাদের হরফ। এটাকে আমরা পড়েছিলাম এভাবে, ঠিক না? মনে আছে এটা আপনাদের? মনে আছে না এটা আপনাদের গত ক্লাসের পড়াটা? এক মনে দুইজন আছে, বলেন। হ্যাঁ, আচ্ছা, মনে আছে মাশাআল্লাহ। হুজুর, মনে হ্যাঁ, আছে। তাহলে এটা হচ্ছে একালিফ মাদের দ্বিতীয় প্রকার। এবার আমরা একটু দেখি, একটু খেয়াল করি, এই একালিফ মাদটাকে আমরা বোঝার চেষ্টা করি। দেখেন, এ জাতীয় হরফগুলো একালিফ পরিমাণ টেনে পড়তে হয়, অর্থাৎ আমরা ইতিপূর্বে যে উদাহরণটা দেখছি, যেমন এখানেও দেখেন ওই চিহ্নটা দেওয়া আছে। আমি আরেকটু জুম করে দিই তাহলে আপনাদের জন্য বুঝতে সহজ হবে। একটু দেখেন, এখানে ওই চিহ্নটা দেওয়া আছে যে খালি আলিফ জবরওয়ালা হরফের পরে খালি আলিফ, পেশওয়ালা বা পেশ ওয়ালা অক্ষরের পরে যজমওয়ালা ওয়াও, আর জেরওয়ালা অক্ষরের পরে যজমওয়ালা ইয়া। এই তিন ধরনের যদি কোনো শব্দের মধ্যে আসে তাহলে আমরা ওই হরফটাকে, যেই হরফের পরে আসছে, বুঝতে পেরেছেন? একটু খেয়াল করেন, যেই হরফটার উপরে জবর আছে, যেই হরফটার উপরে জের আছে, যেই হরফটার উপরে পেশ আছে, এবং ওই হরফটার পরে খালি আলিফ আছে বা যজমওয়ালা ওয়াও আছে অথবা যজমওয়ালা ইয়া আছে, ওই হরফটার উচ্চারণটাকে আমরা একালিফ টেনে পড়বো। ওই হরফটার উচ্চারণটাকে আমরা কি করবো? একালিফ পরিমাণ টেনে পড়বো। টেনে পড়বো। যেমন দেখেন এখানে একটু খেয়াল করেন, একটা শব্দের মধ্যেই তিনটা মাদ চলে আসছে। একটু খেয়াল করেন, এখানে একটু পড়েন তো, আমাকে একজন একটু পড়ে শোনান এই শব্দটা। নু, নু, না না না, জি, না না না, হা, স্বাভাবিক আগে বানান করে পড়েন, যেভাবে পড়ার নিয়ম। নুন পেশ নু, ওয়াও, হয়নি, 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 অন্য অন্য একজন বলেন। আপনারটা হয়নি, একটু খেয়াল করেন। নু ওয়াও পেশ নু, মাশাআল্লাহ, দেখেন আমরা হা হা একটু একটু ইয়াজিম বলি। হি। হ্যাঁ আপু, আমি একটু বলি, একটু খেয়াল করি, আমরা যে বিষয়টা পড়ছিলাম একটু খেয়াল করি। তো আমরা যেটা বলছিলাম যে ইতিপূর্বে আমরা কিন্তু তানবিন পড়ে এসেছি, ঠিক না? আমরা তানবিন পড়ে এসেছি, যজমও পড়ে এসেছি। তো একটু খেয়াল করেন, যজমওয়ালা হরফ পড়ার ক্ষেত্রে আমরা কিভাবে পড়েছিলাম? যজমওয়ালা হরফটাকে পূর্বের হরফের সাথে পড়তে হয়, ঠিক না? তাহলে আমরা আগে শুধু নুন পেশ নু করেছিলাম, কিন্তু এখন যেহেতু ওয়াও আছে তাহলে নুন ওয়াও পেশ নু আমরা কিভাবে পড়তে হবে বলেন তো? নুন ওয়াও এই দুইটাকে একত্রে নিয়ে তারপরে আমরা যজমের উচ্চারণটা করতে হবে, ঠিক না? নুন ওয়াও পেশ নু। জি, এবার যে আপু পড়ছিলেন স্যাম আপু, আপনি বলেন পুরোটা। আচ্ছা, সাইম আপু নেই, অন্য কেউ পড়ুন। সাদাত হোসেন ভাই শুনতে পাচ্ছেন? জি জি, আপনি নুন, একটু পড়ে ওয়াও শোনেন। পেশ নু, হা ইয়াজের হি, হা জবর হা, না, এটা তো হা না, এটা হা, ছোট হা। হা, হা। তাহলে এখানে দেখেন হা আলিফ জবর, এটা কিন্তু খালি আলিফ, ঠিক না? কি আলিফ উচ্চারণ করতে হবে হুজুর? এখানে তো হ্যাঁ কোনো হ্যাঁ, যজব নাই। না না না, আলিফের উপরে যজম থাকে না সাধারণত, বুঝতে পেরেছেন? ওয়াও অথবা ইয়ার উপরে যজম থাকে, আলিফের উপরে থাকে না, আলিফটা খালিই থাকে। আপনি এখন যখন পড়তেছেন তখন আপনি আলিফটা সহই পড়বেন, হা আলিফ জবর হা, কারণ আপনাকে তো হা এখানে আলিফ লম্বা জবর করে হা, পড়তে হবে। তাহলে একটু দেখেন, এই একটা নুন, শব্দের মধ্যেই, ই, হা, হ্যাঁ একটা শব্দের মধ্যে আমরা তিনটা আদের উদাহরণ পেয়ে গেছি। যেমন জবরের বাম পাশে খালি আলিফ, এটা আমরা পেয়েছি এই জায়গায়, হায়ের উপরে জবর আছে তারপরে খালি আলিফ আছে। তাহলে আমাকে কি করতে হবে? এই হায়ের উচ্চারণটাকে এক আলিফ লম্বা করে পড়তে হবে। হায়ের উচ্চারণটাকে আমাকে কি করতে হবে? এক আলিফ লম্বা করে পড়তে হবে। আবার দেখেন, যজব, জি দেখেন, তারপরে নুন, এই যে পেশের বাম পাশে যজমলা ওয়াও, বা পেশওয়ালা হরফের বাম পাশে যজমলা ওয়াও, এই উদাহরণটা আমরা পেয়েছি এই নু এর মধ্যে।
এখানে নুনের উপরে পেশ আছে, তারপরে জজমলা ওয়াও আছে। তাহলে এখানে আমাকে কি করতে হবে বলেন তো? এক আলিফ টেনে একালিফ পড়তে টানতে হবে। হবে। একালিফ মানে কাকে টেনে পড়বো? নুন কে টেনে পড়বো নাকি ওয়াও কে টেনে পড়বো বলেন তো? নুন কেটে নে পড়বো। নুন কে টেনে নুনকে। পড়বো, মাশাআল্লাহ। নুনের উচ্চারণ কে টেনে পড়বো? যেই হরফের উপর হরকত আছে ওই হরফকে টেনে পড়বো। তার মানে এখানে আমরা নুনের উচ্চারণকে টানবো, এখানে আমরা হায়ের উচ্চারণকে টানবো, এখানে আমরা হায়ের হায়ের উচ্চারণকে উচ্চারণ টানবো। করবে। তার মানে একটা শব্দের মধ্যেই আমরা তিনটা উদাহরণ দেখতে পেরেছি। এটা আপনাদের কাছে ক্লিয়ার না ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, ক্লিয়ার না এটা? আচ্ছা, এবার আমরা আরেকটু নিচে যাই, একটু অক্ষর দেখে আমরা উচ্চারণ করার চেষ্টা করি। তাহলে এটা আমরা কিভাবে করব, একজন একটু পড়েন তো। বা আলিফ জবর বা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বা আলিফ জবর বা। আচ্ছা, তারপরে বলেন, বলতে থাকেন। জি, যিনি পড়ছিলেন বলতে থাকেন। নুন আলিফ জবর না। জি। ইয়া আলিফ জবর ইয়া। আচ্ছা, মাশাআল্লাহ, তারপরে? তা আলিফ জবর তা। সা আলিফ জবর সা। সা না, এটা হা সা আলিফ সা। জবর হা। দেখেন, একটু খেয়াল করেন, এটা খ সা না, আলিফ জবর খ। এটা হচ্ছে সা সা। সা এর উচ্চারণটা কিভাবে আসে? এই জিহ্বার আগা উপরের দাঁতার আগের সাথে মিলে। সা। বা সা আলিফ জবর সা, নরম, খুব নরম। হ্যাঁ, তারপরে বলেন। জি, যেই ভাই পড়ছিলেন যিনি পড়েন। হা আলিফ জবর হা। মাশাআল্লাহ খ আলিফ জবর খ। মাশাআল্লাহ। জিম আলিফ জবর যা। যা। মাশাআল্লাহ। জি। সিন আলিফ জবর সা। মাশাআল্লাহ, অন্য আরেকজন পড়েন তারপর থেকে। শিন আলিফ জবর শা। মাশাআল্লাহ। সদ আলিফ জবর স। এখানে দেখেন দদ আলিফ সদ, জবর দ। হরফের উচ্চারণটা সঠিকভাবে নিতে হবে, সদ। বুঝতে পেরেছেন? সুন্দরভাবে নিতে হবে। জি। হ্যাঁ, বলেন, এটা বলেন, আবার বলেন। সদ আলিফ জবর স। জি। দদ আলিফ জবর দ। মাশাআল্লাহ ত আলিফ জবর ত। মাশাআল্লাহ জ আলিফ জবর দ। মাশাআল্লাহ। আইন আলিফ জবর আ। মাশাআল্লাহ গইন আলিফ জবর গ। মাশাআল্লাহ ফা আলিফ জবর ফা। মাশাআল্লাহ। জি। কফ আলিফ জবর ক। ও, আচ্ছা, তারপরে আরেকজন বলেন, আরেকজন বলেন, আমরা জেড দিয়ে প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। বা ইয়াজের বি, নুন ইয়াজের নি, এভাবে। আরেকজন বলেন। জি, আমি দেখতে পাচ্ছি অনেকে, রঞ্জু ভাইকে দেখতে পাচ্ছি, সাদাত হোসেন ভাই, রেজাউল করিম ভাই দেখতে পাচ্ছি, আরমান হোসেন ভাই দেখতে পাচ্ছি, আপনারা যে কোনো একজন বলেন। বা ইয়াজের বি। নুন ইয়াজের নি। ইয়া ইয়াজের ই। ইয়া তা ইয়াজের ইয়া ই। জি। তা ইয়াজের তি। ফা ইয়াজের সি। হা ইয়াজের হি। খ ইয়াজের খি। মাশাআল্লাহ জিম ইয়াজের জি। সিন ইয়াজের সি। শিন ইয়াজের শি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরেকজন বলি। জি, আরেকজন। রঞ্জু ভাই বলেন, রঞ্জু ভাই বলেন। রঞ্জু ভাই শুনতে পাচ্ছেন আমাকে? শুনতে পাচ্ছি। জি জি জি, আপনি এখান থেকে পড়ে শোনান, সদ ইয়াজের সি থেকে। সৎ ইয়াজের সি। দত ইয়াজের ডি। ত ইয়াজের টি। যা ইয়াজের হ্যাঁ, জি। এটা যা না তো, এটা জ, জ, জ ইয়াজের জি। দ ইয়াজের জি। আইন ইয়াজের ই। গইন ইয়াজের গি। ফা ইয়াজের ফি।
কফ ইয়াজের কি, কি না, এটা টি টি কফ। কি কি, জি কফ, কফ ইয়াজের কি, কাপ ইয়াজের কি, লাম ইয়াজের লি। আচ্ছা, মাশাআল্লাহ। দেখেন রুদ্র ভাই, আপনার সদ, দ, ত, জ, মোটামুটি বেশ অনেকগুলো হরফের উচ্চারণে সমস্যা আছে। আপনি একটু পেছন থেকে হরফের উচ্চারণের যে ক্লাসগুলো আমরা করেছিলাম, ওই জি জি ক্লাসগুলো আপনি রেকর্ড দেখে নেবেন। আপনার কিন্তু উচ্চারণে বেশ সমস্যা, তো এটা আপনার প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। বুঝতে পেরেছেন? ইনশাআল্লাহ, তো ঠিক আছে। আপনি করবেন তো ইনশাল্লাহ। আপনার দেখেন, এই যে আমরা কিন্তু ক্লাস এগিয়ে যেতে হবে, আমাদের থেমে থাকা চলবে না। কিন্তু আপনার উচ্চারণ কিন্তু খুবই সমস্যা, তো এটা প্র্যাকটিস করবেন তো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ আপনি রেকর্ড দেখে নেবেন। আচ্ছা, তারপর আমরা আরেকজনের থেকে শুনতে চাই, আরেকজন থেকে এখান থেকে শুনবো। সদ ওয়াও পেশ সু, এখান থেকে আরেকজন পড়ে শোনাবেন। হ্যাঁ, পড়ে শোনান, আরেকজন, যে কোনো একজন পড়ে শোনান, যারা এই ক্লাসে আছেন যে কোনো একজন পড়ে শোনান। صاد واقف سو، ضد একটু واقف دو. একটু দেখেন, এটা ওয়া না, এটা ওয়াও। তার মানে আমরা যখন আলাদা আলাদা واو হরফ বলবো, হরফের নামটা সঠিকভাবে বলতে হবে। এই হরফের নাম হচ্ছে দদ, আর এই হরফের নাম হচ্ছে ওয়াও। তাহলে আমরা কি বলবো? দদ ওয়াও পেশ, ওয়াও, ওয়াও পেশ দু। جي ضد জি, واو بش دو. মাশাআল্লাহ। জি طا واو بش تو. জি। ظا واو بش زو. عين واو بش او. ওয়া না, ওয়া না, ওয়াও। غين واو শব্দটা কি واو আপু? ওয়া না, واو আপনারটা ওয়া হয়ে যাচ্ছে। وين ওয়া না, ওয়াও, ওয়াও واو দাও। واو واو وين واو بش بو. فا واو بش فو. জি قف واو بش قو. জি। كاف واو واو بش بو. ميم واو واو بش مو. আচ্ছা, মাশাআল্লাহ। হ্যাঁ আরেকজন, واو بش আরেকজন বলেন, مو. আরেকজন বলেন, যে ক্লাসে আছেন আরেকজন বলেন। হা ওয়াও পেশ হু, মাশাআল্লাহ, দাল ওয়াও পেশ দু, মাশাআল্লাহ, জাল ওয়াও পেশ জু, মাশাআল্লাহ, র ওয়াও পেশ রু, মাশাআল্লাহ, ঝা ওয়াও পেশ জু, মাশাআল্লাহ, ওয়াও ওয়াও পেশ উ, মাশাআল্লাহ। আলিফ ওয়াও পেশ উ, আলিফ না, এটাকে আমরা হামজা বলবো। এটাকে আমরা কি বলবো? হামজা। হামজা আলিফের ওয়াও উপরে, আলিফের উপরে জবরদের পেশ চলে আসলে সেটাকে আমরা হামজা বলবো। এটাও হামজা, এটাও হামজা। হামজা ঠিক আছে, ওয়াও পেশ উ, হামজা ওয়াও পেশ উ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই যে দেখতে পাচ্ছি, আমরা মোটামুটি যারা নিয়মিত প্র্যাকটিস করেন, যেমন এই যে এখন যিনি করলেন শাহাদাত হুসাইন ভাই, তারপরে সাইমা রহমান আপু, আরো যারা যারা নিয়মিত প্র্যাকটিস করেন, চর্চা করেন, বোঝা যাচ্ছে মাশাআল্লাহ তাদের উন্নতি হচ্ছে। তো কিছু কিছু বিষয় যার যেদিন যেটা ধরিয়ে দেওয়া হয়, ওই বিষয়ে তো অবশ্যই খেয়াল রাখবেন। আবার অন্য কাউকে যে ভুলটা ধরিয়ে দেওয়া হয়, সেটাও আপনি নিজের মধ্যে যদি ওই ভুলটা থাকে, তাহলে ওটাও আপনি ঠিক করে নেবেন ইনশাল্লাহ। তাহলে আমরা একালিফ মাদ যে আমরা দুই প্রকার, এই দুইটা প্রকারকে আমাদের ক্লিয়ার হলো। দেখুন তো, জি একালিফ হুজুর, পরিমাণ মাদ, জি একটা হচ্ছে জি। খারা জবর, খারাজের উল্টা পেশ, এটা এক প্রকার। আর আরেক প্রকার হচ্ছে জবরওয়ালা হরফের পরে যদি খালি আলিফ থাকে, জেরওয়ালা হরফের পরে যদি জজমালা ইয়া থাকে, জজমালা ইয়া থাকে, পেশওয়ালা পেশ হরফের পরে যদি জজমালা ওয়াও জজমালা থাকে, ওয়াও। যেটাকে আমরা এই এই যে দুই প্রকার একালিফ মাদ, এই দুই প্রকারকে আমরা খুব ভালো করে বুঝতে পেরেছি তো? জি সবাই আচ্ছা জি বুঝছি? আচ্ছা, আলহামদুলিল্লাহ। এবার আসেন জি আমরা জি। 3 নাম্বার, 3 আলিফ মাদ যেটা আছে, এই 3 আলিফ মাদ আমরা চলে যাই। তো একটু খেয়াল করেন, 3 আলিফ মাদ আমরা আবারও বারবার বুঝি যে আমরা এই ক্লাসে আমরা সাধারণ গতানুগতিক রুলস এর দিকে ফোকাস না করে, আমরা যেগুলো আমাদের প্র্যাকটিসে আসে শুধুমাত্র ওই চিহ্নগুলোর দিকে ফোকাস করব, এবং সহজ মেথডের দিকে ফোকাস করবো, যেন আমাদের খুব বেশি নিয়ম মাথায় না রাখা লাগে, আমরা যেন দেখেই চিনে ফেলতে পারি। যেমন আমরা একালিফ মাদের ক্ষেত্রে আমরা বলেছিলাম 6টা চিহ্ন। একটা হচ্ছে কোন হরফের উপরে যদি লম্বা লম্বি একটা চিহ্ন থাকে, যেটাকে আমরা খারা জবর বলছি, ওটা থাকলে একালিফ পরিমাণ টেনে পড়তে হবে। খারা জবর, খারাজের খারাজের উল্টা উল্টা পেশ। পেশ থাকলে একালিফ পরিমাণ টেনে পড়তে হবে, আর কিছু দেখার দরকার নেই। আর 2 নাম্বার জি প্রকারের মধ্যে বলছিলাম, যদি কোনো একটা হরফে জবর থাকে আর তারপরে দেখেন একটা খালি আলিফ, ওটার উপরে জবরদের পেশ কিছু নাই, তাহলে একালিফ পরিমাণ টেনে পড়বেন। যদি কোনো একটা হরফে জের থাকে আর তারপরে দেখেন জজমলা একটা ইয়া কইরা রয়েছে, পয়সা রয়েছে পাশে, তাহলে একালিফ পরিমাণ টেনে পড়বেন, আর কিচ্ছু দেখার দরকার নেই। আর 3 নাম্বার হচ্ছে, যদি এই জজমলা এই পেশওয়ালা হরফের পরে যদি জজমলা ওয়াও থাকে, তাহলে সেটাকে আমরা একালিফ পরিমাণ টেনে পড়বো।
এবার হুজুর একটা এখানে কোশ্চেন, জি 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 বলেন। জবরের বাম পাশে খালি আলিফ বা খালি আলিফ, যজমালা আলিফ থাকলে মাদ হয়। জি। এখন জেরের বাম পাশে যদি যজম না থাকে, ইয়া থাকে শুধু, সেই ক্ষেত্রেও কি মাদ হবে নাকি? হ্যাঁ, সেক্ষেত্রেও মাদ হবে। দেখেন আমি একটু বলি, এই খালি আলিফ এবং ইয়া এবং ওয়াও এগুলোতে সবসময় জজম দেওয়া থাকে না, বুঝতে পেরেছেন? অনেক সময় এগুলোর উপরে কোনো হরকতই দেওয়া থাকে না। আমরা কিন্তু এটা জজমের আলোচনা এটা বলেছিলাম যে কোনো হরফের উপরে যদি আপনি জবর জের পেশ তিনটার কোনোটা না পান, তাহলেই ধরে নেবেন ওখানে জজম আছে। তাহলেই ধরে নিতে হবে কি এখানে জজম বা সাকিন আছে, বুঝতে পেরেছেন? তার জি। মানে হচ্ছে হ্যাঁ খালি ওই হরফ থাকলেই হবে। হ্যাঁ হ্যাঁ, যদি right. তানবিন অথবা তাসদিদ বা কোনো জের জবর পেশ না থাকে, সেই ক্ষেত্রে আমাদের একালিফ টান হ্যাঁ, দিতে হবে, তাই তো? দেখেন একটু খেয়াল করেন, তাসদিদ একা একা আসবে না, তাসদিদ আসতে হলে তো তার সাথে জবরজের পেশ কোনো একটা লাগবে, বুঝতে জি পেরেছেন? জি 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 তাসদিদ জি। না, শুধু এতটুকু মনে রাখলে হবে কোন হরফের উপরে, বিশেষ করে এই তিনটা হরফ আলিফ ওয়াও ইয়া, এই তিন হরফের উপরে যদি জবর না থাকে, জের না থাকে, পেশ না থাকে, অথবা এই তিনটার কোনো তানবিন না থাকে, তাহলেই ওটা জজমওয়ালা হরফ অথবা সাকিনওয়ালা হরফ। এখন জজম দেওয়া থাক বা না থাক, অনেকগুলো কোরআনের এডিশন আছে, যেমন সৌদি আরবের এডিশন বলি বা এরকম আরো বিভিন্ন ইরানি নুসখা আছে, নুসখা বলা হয় আরবিতে, এডিশনকে কি বলা হয়? নুসখা বলা হয়, বুঝতে পেরেছেন? যেমন আমরা বলি কলকাতার নুসখা বলি বা কলকাতার এডিশন বলি। তো অনেক কোরআন শরীফের ফন্টের মধ্যে দেখবেন ওখানে জজম দেয়ই না, বুঝতে পেরেছেন কথাটা? জজম দেওয়া থাকবে না। কিন্তু জজম না দেওয়া থাকলেও যদি জবরজের পেশ না থাকে, তাহলে আপনাকে ধরে নিতে হবে এখানে জজম বা সাকিন আছে, বুঝতে পেরেছেন কথাটা? এবার এই যে নিয়মটা আছে, যেমন ধরেন আমরা কি নিয়ম করলাম, জবরের বাম পাশে যদি খালি আলিফ থাকে, জবরের বাম পাশে যদি কি থাকে বলেন তো? খালি খালি আলিফ আলিফ। থাকে। জেরের বাম পাশে যদি কি থাকে? যজমালা যজমালা ইয়া, ইয়া। ইয়া। পেশের বাম পাশে যদি কি থাকে? যজমালা যজমালা ওয়াও। ওয়াও, তাহলে কি করতে হয়? এক আলিফ একালিফ টানে টেনে পড়তে পড়তে হবে। হয়, যেটা এবার মাদ হয়। এবার তাহলে আমাকে আমি আপনাদের এবার তাহলে বলেন তো, এই সূরা কুরাইশ তো আমরা সবাই পড়েছি, ঠিক না? তাহলে আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ, এই খাউফুন যে শব্দটা আছে, খয়ের উপরে জবর আছে আর তারপরে ওয়াও সাকিন আছে, তাহলে জবরের বাম পাশে ওয়াও সাকিন বা জজমালা ওয়াও, তাহলে এখানে কি আমি মাদ করে পড়বো? জি না। জি না, মাদ করে পড়বো না। আচ্ছা, তো এই জাতীয় কিছু ব্যতিক্রম নিয়ম আছে, ওইগুলোকেও আলাদা একটা তাজবিদের নিয়ম, লিনের হরফ হচ্ছে বা লিনের হরফ বলে। এই জাতীয় ব্যতিক্রম কিছু নিয়ম আছে, এই নিয়মগুলো আমরা সামনে ধীরে ধীরে শিখব, বুঝতে পেরেছেন কথাটা? আগে আমরা বেসিক লেভেলটা শেষ করি, তারপরে আমরা ব্যতিক্রমিক আরো অনেক ধরনের নিয়ম আছে, ওই নিয়মগুলো আমরা শিখবো। যেমন গত ক্লাসে খেয়াল করবেন, তানবিন আমরা পড়েছি, ঠিক না? তানবিন পড়েছি না গত ক্লাসে? কিন্তু জি তানবিনের মধ্যেও কিছু ব্যতিক্রম নিয়ম আছে। তো ওই নিয়মগুলো তানবিনের ক্ষেত্রে আরো অতিরিক্ত কিছু নিয়ম আছে, কিন্তু এগুলো আমরা পড়িনি। কারণ কেন পড়িনি? প্রথমত আগে আমরা তানবিনটাকে ধরে নিই, তানবিনটাকে আমরা আয়ত্ত করে নিই, তারপরে ধীরে ধীরে আমরা পড়ব। তাহলে এক আলিফ মাদ আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা তিন আলিফ মাদটা দেখি। এখানে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, একটু একটা চিহ্ন দেখেন তো, এই চিহ্নটা আপনারা বুঝতে পারেন কিনা? চিহ্নটা দেখতে পাচ্ছেন? জি, এই যে দেখতে একটা, পাচ্ছি। জি। এই চিহ্নটা, এই যে একটু এইভাবে একটা ঢেউ, এই চিহ্নটা ঢেউয়ের মতো যে চিহ্নটা, যেমন এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে চিহ্নটা, এই যে চিহ্নটা, কোরআন শরীফে যে কোনো জায়গায় এই চিহ্নটা দেখতে পারবেন, ওই হরফের উপরে তিন আলিফ মাদ করতে হবে। এই হরফের উপরে কয় আলিফ মাদ করতে হবে বলেন তো? তিন তিন আলিফ। আলিফ। তিন আলিফ মাদ করতে হবে। তার মানে তিন আলিফ মাদের 3 সেকেন্ড। আলামত বা চিহ্ন হচ্ছে এই রেখাটা, এই ঢেউওয়ালা রেখাটা হচ্ছে তিন আলিফ মাদের চিহ্ন, বুঝতে পেরেছেন কথাটা? হ্যাঁ। জি। তাহলে দেখেন, একালিফ মাদের প্যারামিটার কি ছিল বা মানদণ্ড কি ছিল একালিফ মাদের বলেন তো? 1 সেকেন্ড। এক সেকেন্ড। আমরা অন্যভাবে কিভাবে পড়লেছিলাম, এক সেকেন্ড আমরা কিভাবে বুঝবো, বা অন্য আরেকটা একটা মানদণ্ড করেছি? একটা আঙ্গুল স্বাভাবিকভাবে নামাতে বা উঠাতে যে সময় লাগে। রাইট, মাশাআল্লাহ। তাহলে ওটাকে আমরা পড়েছিলাম এক আলিফ। তাহলে এবার যখন তিন আলিফ, তখন এটার কাহিনীটা কতটুকু হয়ে যাবে? 2x বেড়ে তিন যাবে, ঠিক আঙ্গুল। না? আগে 1 সেকেন্ড ছিল, এখন আমরা 3 সেকেন্ড, বুঝতে পেরেছেন? তার মানে একটু লম্বা করে পড়বো আমরা, কি একটু লম্বা করে পড়বো। যেমন ধরেন
একটু খেয়াল করেন, যদি এই চিহ্নটা ধরেন এখানে নাই, শুধু কি আছে মিম আলিফ জবর মা, তাহলে আমরা কিভাবে করতাম? মিম আলিফ জবর মা, মিম আলিফ জবর মা মা, অল্প একটু টান দিতাম। কিন্তু এখন যখন এখানে ধরেন আমি এই ক্রস চিহ্নটাকে উঠাই দিলাম, এখানে ওই তিন আলিফ মদের চিহ্নটা আছে, তাহলে এই তিন আলিফ মাদের চিহ্নটা যদি থাকে, তাহলে এখন আমরা কিভাবে করব? মিম আলিফ জবর মা, বুঝতে পেরেছেন? আমরা হুজুর এখানে কি একটা করব? কোশ্চেন আছে এই জি, জায়গায়। জি। তিন আলিফ টানতে হবে হুজুর। মিমের পরে আলিফ থাকলেই তো আমাদের এক মাদ হয়ে যায়, খালি আলিফ হ্যাঁ, জবরের পাশে, তার উপরে আবার তিন আলিফ, তাহলে কি এখানে না এখানে, চার হ্যাঁ হ্যাঁ, না না না, টোটাল চার আলিফ হবে না, তিন আলিফ হবে। কারণ একটু দেখেন, খেয়াল করেন, এক জায়গায় এই এক আলিফের চাইতে বড় কি তিন আলিফ মাদ না? যখন সেই জায়গায় বসেছে, তখন ওই এক আলিফের যে কর্মক্রিয়াটা আছে এটা শেষ হয়ে গেছে। বুঝতে পারছেন কথাটা? এখানে আমরা একালিপ মাদ, যেখানে একালিপ মাদ হবে ওখানে একালিপ মাদি। যদি কোনো জায়গায় এমন থাকে যে ওইখানে এই তিন আলিফ মাদ চলে আসছে বা চার আলিফ মাদ চলে আসছে, তখন একালিপ মাদের শক্তি বেশি না চার আলিফ বা তিন আলিফ মাদের শক্তি বেশি, বলেন তো কোনটাই? তিন তিন আলিফ আলিফ। বা চার আলিফ। তাহলে ওই এখন এইখানে আর ওই এক আলিফ মাদ নাই। বুঝতে পেরেছেন? এখন এখানে কি হয়ে যাবে? তিন আলিফ পরিমাণ মাদ হয়ে যাবে। তাহলে স্বাভাবিক গতিতে আমরা মিম আলিফ জবর মা বলতাম, মা বলতাম। এখন আমরা বলবো মা, আমরা একটু লম্বা করবো। বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে এবার আমাকে আপনারা একটু পড়ে শোনান তো এক এক করে, একজনের পর আরেকজন খুব দ্রুত গতিতে বলা শুরু করবেন, যেন এই খুব বেশি সময় না যায় আমাদের। আমি আরেকটু জুম করে দিচ্ছি যেন আপনাদের জন্য বুঝতে সহজ হয়। জি, পড়ে শোনান এক এক করে। জি, কে পড়বেন সবার আগে? একজন পড়ে শোনান। মিম আলিফ জবর মা, হামজা জবর আ, না, একটু একটু দেখেন, হামজা, জি, বলেন হুজুর। আমরা জজম পড়েছি না? জজমওয়ালা হরফ কিভাবে পড়তে হয়? এখানে হামজা জবর আ হবে না তো, হামজার পরে যখন না দেখতে না, পাচ্ছেন জবর জজম আছে, হ্যাঁ তাহলে হ্যাঁ, দুইটাকে টেনে পড়তে হবে, মানে ধরে পড়তে হবে। হামজা হামজা, গয়, তিন জবর আট, মাশাআল্লাহ, এই যে আরেকজন বলেছেন মাশাআল্লাহ। হামজা গয়েন জবর গইন আও। জবর আর আ, নুন জবর না। না, নুন জবর না তো, এটা কি শুধু নুন জবর বলছি আমরা? এটাকে আমরা কি না বলছি? খারা জবর, খারা জবর না। হ্যাঁ দেখেন, শুধু জবর বললে একটু দেখেন, কমান্ডের ভিত্তিতে ফলাফল ভিন্ন হয়ে যায়, ঠিক না? এখানে যখন আপনি শুধু নুন জবর না বলছেন, জবরের উচ্চারণ কি তাড়াতাড়ি হয় না দেরিতে হয়? বলেন তো। জবরের উচ্চারণ তাড়াতাড়ি হয় না? হরকতের উচ্চারণ তাড়াতাড়ি হয় না? জবর বলেন তো। জবর জি, তাড়াতাড়ি কোনো তাড়াতাড়ি। মাদ হয় সেখানে? কোনো মাদ হয়? কোনো লম্বা হয়? না, তাহলে যখন আপনি নুন জবর বলতেছেন, তাহলে তো আপনি লম্বা করতে পারবেন না, কিন্তু এখানে তো আপনাকে লম্বা করতে হবে। তার মানে লম্বা করতে হবে যেই ডিরেকশন বা যেই কমান্ড আছে এখানে, ওই কমান্ডের নামেই নিতে হবে। তাহলে এখানে কমান্ডের নাম হচ্ছে খাড়া জবর, তাহলে আপনাকে বলতে হবে নুন খাড়া জবর না। বুঝতে পেরেছেন? হ্যাঁ, এবার এখানে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, আমরা তো এখানে একটা ইয়াও দেখতে পাচ্ছি, এই ইয়ার কাহিনী, এই ইয়ার কাহিনী আমরা সামনে জানবো। এখানে আপনারা ইয়া দেখতে পাবেন কিন্তু ইয়া পড়া হচ্ছে না। তো এখানে কেন এটা পড়া হয় না বা কেন এটা পড়া হবে না, এই বিষয়গুলো আমরা পরে জানবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে পুরোটা পড়েন, আবার পড়েন, ফিনিশিং দেন। হুম, যে ভাই বলতেছিলেন তিনি শেষ করেন। হ্যাঁ, বলুন বলুন, উনি না থাকলে অন্য একজন মিম বলুন। জি, শেষ করেন। মিম আলিফ জবর মা, হামজা গইন ফেশ, না, হামজা গইন জবর আগ, মাশাআল্লাহ, জি। নুন খারা জবর না, আগ না, নুন খারা জবর না, তারপরে বলবেন আগ না, মা, আগ মা, না। মা, জি, আগ না, আচ্ছা, হ্যাঁ। তারপর আরেকজন বলেন এটা, একটু দ্রুত বলবেন, আরেকজন বলেন। قاف زبر قا، لام وافش لو، قالوا. همزة زبر آ، ميم زبر ما، ميم نون زبر من، نون زبر نا،
হামজা খাড়া জবর قالوا হ্যাঁ, দেখেন মাশাআল্লাহ সুন্দর হয়েছে যে যিনি করেছেন মীর নাইম ভাই করেছেন। একটু বলি এখানে, দেখেন তো এখানে কয়েকটা বিষয় একটু খেয়াল করবেন। মীর নাইম ভাই আপনি একটু দেখেন, আমরা বলেছিলাম এখানে কফ দেখতে পাচ্ছি আর তারপর একটা খালি আলিফ দেখতে পাচ্ছি, ঠিক না? তাহলে এখানে আমরা কি পড়ব? কফ আলিফ জবর ক। ক শুধু কফ জবর ক পড়লে তো আমি লম্বা করতে পারবো না, কিন্তু আমার তো এখানে লম্বা করতে হবে, কারণ এখানে এক আলিফ পরিমাণ মাদ হবে, ঠিক قف না? ألف زبر قاف হ্যাঁ, তারপরে قف ألف লাম। زبر قاف لام জি, وابش لو মাশাআল্লাহ قالوا হামজা মাশাআল্লাহ। খাড়া জবর আ মিম নুন জবর মান নুন খাড়া নুন জবর না নুন আলিফ জবর না, قالوا এখানে দেখেন আলিফ হ্যাঁ, আছে, একটা আলিফ আছে। তাহলে নুন আলিফ জবর না বললে আপনি এখানে লম্বা করতে পারবেন এক আলিফ। জি জি। জি, আবার পড়েন বিসমিল্লাহ। আবার বানান করে পড়বো না? হ্যাঁ হ্যাঁ, না না না, আবার সমস্যা নেই। বানান করে পড়েন। ইদা তাকাররারা 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 ফিল কলব, বারবার বললে অন্তরে গেঁথে যায়। জি, قف ألف زبر قا لام وابش لو قالوا হামজা মাশাআল্লাহ। খাড়া জবর আ মিম নুন জবর মান নুন আলিফ জবর না قالوا আমান্না একটু হয়েছে, কারেকশন আমি ধরিয়ে দিই, দেখুন এখানে দুইটা শব্দ, অলু একটা শব্দ, আমান না আরেকটা শব্দ। তো আমরা যখন বানান করে পড়ি, আগে আমরা এই শব্দটা শেষ করব, তারপরে আবার আলাদাভাবে এই শব্দটাও শেষ করব, তারপরে দুইটাকে আবার একসাথে বলবো। তাহলে দেখেন প্রথমে আপনি যখন বানান করে পড়ছেন, হামজা খারা জবর আ, মিম নুন জবর মান, নুন আলিফ জবর না, আমান না, তারপর আবার একসাথে বলবেন অলু আমান মিম নুন জবর না। মান জি, হ্যাঁ আবার পড়েন তো, আবার পড়েন বিসমিল্লাহ, এবার সুন্দর হয়ে যাবে। জি, মীর নাইম ভাই বলুন, যিনি বলছিলেন। জি। আবার আবার পড়েন। বলবো? হ্যাঁ হ্যাঁ, আবার পড়েন। কফ আলিফ জবর ক লাম ওয়াও পেশ লু হামজা জবর আ না, এই যে এই দুটা বলে নেন, এটা এক قالوا শব্দ, এটা আগে বলে নেন। قالوا কলু মাশাআল্লাহ, জি। তারপরে খারা জবর আ মিম নুন জবর না নুন না আলিফ জবর না 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 না, এখানে দেখেন তাসদিদ আছে আমান এখানে। ভাই এখানে দেখেন তাসদিদ আছে, তাসদিদ থাকলে কিভাবে পড়তে হয়? আমরা কি বলেছিলাম, তাসদিদ তার আমান পূর্বের হরফটাকে আ টেনে নেয়। দেখুন আপনার এখানে রিডিং করাটা হয় নাই, তাসদিদ আছে যেহেতু নুনের মধ্যে, তার মানে নুনটাকে পূর্বের হরফের সাথে একবার বলতে হবে, নিজের সাথে একবার বলতে হবে। তাহলে আমরা কিভাবে বলবো? মিম নুন জবর মান, নুন জবর নুন আলিফ জবর না, জবর আ মান না। জি, আ মা আচ্ছা মাশাআল্লাহ, জি এটা বলেন। হামজাজের ই হামজা নুনজের ইন জি, নুন ইয়াজের নি ইন্নি নি আরেকটু লম্বা করতে হবে, এই যে এখানে দেখেন বাঁকা রেখা আছে। ইন্নি তারপরে জবর আ খ জবর হুম, খ না একটু দেখে পড়েন ভাই, ফু দেখে পড়েন দেখে পড়েন। এখানে খ জবর আছে নাকি আরো কিছু আছে হামজা একটু জবর দেখেন আ তো। খ খ আলিফ জবর খ ফা আখাফু আ- আ- আখাফু হ্যাঁ, আখফু, আখা না বরং কি আখফু। আখাফু আচ্ছা, একালি টান হবে হ্যাঁ তাহলে এবার পুরোটাকে মিলিয়ে পড়েন একসাথে। জি, পুরোটাকে মিলিয়ে পড়েন। ইন্নি আখাফু إني أخاف না আখ, দেখেন, إني হ্যাঁ হ্যাঁ বলেন।
ইন্নি, এখানে তিন আলিফ ইন্নি লম্বা হবে, খ আখাফু এর মধ্যে লম্বা হবে, আর কোথাও লম্বা হবে না। তাহলে কিভাবে হবে বলেন তো সুন্দর করে? পড়েন, একজনে পড়েন, সুন্দর করে পড়েন। এই দুই জায়গায় লম্বা হবে, বাকি কোনো জায়গায় লম্বা হবে না। إني أخاف ইন্নি إني أخاف খফু, আ টান হবে না, আ টান হবে না। ইন্নি আখাফু, বুঝতে পেরেছেন? আমার সাথে সাথে বলেন, إني أخاف আখাফু ইন্নি আখাফু। ইন্নি إني أخاف আখাফু হ্যাঁ, মাশাআল্লাহ, দেখেন এভাবে আমাদের খুব খেয়াল করে পড়তে হবে। তাহলে এই বাকিগুলোকে আমরা পড়তে পারবো না এইভাবে যেভাবে দেখানো হচ্ছে? এই বাকিগুলো পড়তে পারবেন না হ্যাঁ আপনারা? পারবো, ইনশাআল্লাহ হ্যাঁ পারবো। পারবো। তাহলে কি করতে হবে, আপনারা যে পারছেন কি পারছেন না এটা আমি বুঝবো কিভাবে? ভিডিও করে অ্যাসাইনমেন্ট করে জমা দিতে হবে, গ্রুপে জমা দিতে হবে। আপনারা এই বাকিগুলো আপনাদের পড়া থাকবে। দেখুন এখানে এই প্রত্যেকটাই কি কোরআনের শব্দ না বলেন তো? এখানে যে প্রত্যেকটা আছে এই প্রত্যেকটাই কিন্তু কি কোরআনের শব্দ। এখন কি আমরা কোরআন রিডিং করতে পারছি না আলহামদুলিল্লাহ? বলেন তো, যারা সময় দিয়েছেন তারা পারছেন না? الحمد لله হ্যাঁ, দেখেন মতো পাচ্ছি। আপনারা কে কতটুকু সময় দিয়েছেন এটা কিন্তু আপনি নিজেরটা নিজে জানেন। তো তার মানে বুঝতে পারছেন যে এই অল্প সময় দেওয়ার পরেও যদি আলহামদুলিল্লাহ ধরতে পারছেন বা পড়তে পারছেন, যদি আরেকটু সময় বেশি দিতেন বা এখন থেকেও যদি প্র্যাকটিস শুরু করেন, তাহলে এই রেকর্ডেড ভিডিও গুলা থাকবে। প্রায় ইউটিউবে সম্ভবত গতকালকে 15 নম্বরের ভিডিও আপলোড দেওয়া হয়েছে সম্ভবত। তো এই যে ধরেন 15টা ভিডিও, আরো সামনে 4টা ক্লাস হবে, টোটাল 20টার মতো ভিডিও যাবে। এই 20টা ভিডিও রেকর্ডেড ভিডিওকে দেখে সেখানে আপনার অপশন থাকবে। কোথাও যদি আপনার মনে হয় যে আরেকটু তাড়াতাড়ি দেখা দরকার, আপনি স্পিড বাড়িয়ে দেবেন, যেহেতু ইউটিউব। আবার চাইলে স্পিড কমিয়েও দিতে পারেন, টেনে টেনে দেখতে পারেন। তো ওইভাবে দেখে আপনার আবার প্র্যাকটিস শুরু করেন, দেখবেন আরো সুন্দরভাবে করতে পারবেন ইনশাআল্লাহ। এবার আমরা 4 আলিফ মাদে চলে যাই। আজকের ক্লাসে আমরা একটা একটা কোশ্চেন ছিল, একটা হ্যাঁ কোশ্চেন হ্যাঁ, ছিল জি 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 জি, আগের পেজে ছিল না এখন, তার জন্য ওই ছিল। আগের পেজে আচ্ছা হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। জি, তিন আচ্ছা পাশে যে 2 নম্বর যে শব্দটা, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ওইটা একটু পড়ে শোনান। 2 নম্বর যেটা এক আচ্ছা ভাই আচ্ছা, পড়লেন, হ্যাঁ হ্যাঁ, কলু আমার না, এটা একটু পড়ে শোনান। এই যে এটা হবে জি জি অলু জি জি। আমান্না, বুঝতে পেরেছেন? একটু বানান করে পড়ে শোনান। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, দেখেন বানানটা দেখেন। অফ আলিফ জবর অ, লাম ওয়াও পেশ লু, অলু। আর হামজা খারা জবর আ, মিম নুন জবর মান, আমান। নুন আলিফ জবর না, আমান না। বুঝতে পেরেছেন? হ্যালো, জি, বুঝতে জি পেরেছেন কিনা? আচ্ছা, আরেকজন ভাই কি যেন প্রশ্ন করতে চাচ্ছিলেন, জি। জি বুঝতে পেরেছি। হুজুর হুজুর জাযাকাল্লাহ খাইরান। সেকেন্ড জি জি, বলুন আপনার ওই যে প্রশ্নটা আমি 4 বুঝতে নম্বর যে পারিনি। শব্দটা আছে এখানে তো ইয়ার উপর খাড়া জবর আছে, আবার 3 আলিফ টানের যে একটা 4 নম্বর শব্দটা একটু আমাদের আমার একটু শোনাতে কোশ্চেনটা হ্যাঁ হবে। হচ্ছে এখানে আলিফটা ইয়ার সাথে লাগছে, আবার আলিফের উপর আবার জবর আছে, হ্যাঁ হ্যাঁ, আবার জি ইয়ার জি, উপরে জবর আছে, 3 আলিফ টান আছে। যাতে 3 আলিফ টান হবে। আমরা কি আলিফটা আচ্ছা, ইয়ার সাথে লাগে করবো নাকি আলাদা আলাদা করবো, যেহেতু জবর আছে আলাদা? হ্যাঁ হ্যাঁ, এখানে হ্যাঁ, রজু ভাইয়ের দারুণ প্রশ্ন করছেন, এটা আমি বলছি। তার আগে শাহাদাত হোসেন ভাইয়ের একটা প্রশ্ন আছে, আপনি একটু শেষ করুন আপনার প্রশ্নটা। আচ্ছা হুজুর, আমার কোশ্চেন হচ্ছে সেকেন্ড সেকেন্ড রোতে ফার্স্টের ইয়াটা হামজাদের এটা কি লামের উপরে খাড়া জবর না ইয়ার উপরে খাড়া জবর? না, লামের উপরে, বুঝতে পেরেছেন? এখানে দেখেন, আচ্ছা আমি আপনাদেরকে আগে কয়েকটা খাড়া জবরের পজিশন দেখে মনে হয় কিন্তু ইয়ার উপরে। হ্যাঁ হ্যাঁ, আমার পড়তে হবে। একটু দেখেন, আমি আপনাদেরকে বলি এখানে কয়েকটা বিষয় একটু ক্লিয়ার করে দিই, কনফিউশন, তাহলে আপনাদের আশা করি দূর হবে। দেখেন প্রথমে আসি এই শব্দটার মধ্যে, দেখেন খেয়াল করেন। আমরা এখানে দেখেন এই যে ইয়া এর উপরে একবার খাড়া জবর দেখতে পাচ্ছি, আবার 3 আলিফ মাদা দেখতে পাচ্ছি, ঠিক না? তাহলে এখানে জি আমরা
তিন আলিফ পরিমাণ লম্বা করব, খারা জবরের লম্বাটা হবে না। তাহলে আমরা করবো ইয়া। এখন কথা হচ্ছে, এই যে আলিফটা আমরা দেখতে পাচ্ছি, আলিফের উপরে জবর দেখতে পাচ্ছি। এখন আলিফের উপর যেহেতু জবর, সুতরাং আলিফটাকে স্বতন্ত্রভাবে পড়তে হবে। যদি এই জবরটাকে আমরা না পড়তাম তাহলে শব্দটা হয়তো ইয়া, আলিফ জবর ইয়া, বা জবর বা, তাজের তি, ইয়া বাতি। কিন্তু শব্দটা ইয়া বাতি না, শব্দটা হচ্ছে ইয়া আবাতি। ইয়া খারা জবর ইয়া, হামজা জবর আ, জবর বা আ, জবর বা, তাজের তি, বা তাজের তি। ইয়া ইয়া আবাতি। আবার ইয়া আবাতি, বুঝতে পেরেছেন কথাটা? জি হুজুর। আচ্ছা, এবার আসেন এই যে দ্বিতীয় শব্দে আসি। এখানে দেখেন, এটা এই যে বললাম না যে এক একটা ফন্টের লেখার নিয়ম, এটা দেখবেন এইখানে ইয়া-এর উপরে যে স্পেসটা আছে একটু খেয়াল করে দেখেন গভীরভাবে। এখানে যতটুকু জায়গা আছে খাড়া জবর লেখার পরেও সেম পজিশনে ওই তিন আলিফ মাদের চিহ্নটা দিতে পারছে, ঠিক না? কিন্তু এইখানে যদি এই খাড়া জবরটা দিত, তাহলে এই তিন আলিফ মাদের চিহ্নটাকে আরো উপরে দিতে হইতো না? বলেন তো। কিন্তু এই লেখার তো শব্দের লেখার একটা সিস্টেম আছে, বুঝতে পেরেছেন? এটা হচ্ছে ওই যে এডিশনের চিহ্ন। তো এডিশনের চাহিদার জন্য এখানে এই খাড়া জবরটা উপরে দেওয়ার অপশন নাই দেখে এখানে পরে দেওয়া হয়েছে, বুঝতে পেরেছেন? তো এগুলো হচ্ছে ইমলার নিয়ম বলে, অর্থাৎ লেখার কিছু নিয়ম। আরবি শাস্ত্রের এটাকে আমরা নাহু বলি, নাহু সরফ বলি, অর্থাৎ আরবি গ্রামারকে নাহু সরফ বলা হয়। এই নাহু সরফেরই একটা শাস্ত্র হচ্ছে, বা আরবি গ্রামারের একটা শাস্ত্র হচ্ছে ইমলা। ইমলা মানে লেখার নিয়ম কানুন। যেমন কোন আলিফটা লেখা আসবে, কোনটা লেখা আসবে না, কোন ইয়া পড়ায় আসবে, কোন ইয়া পড়ায় আসবে না, এই যে এই জাতীয় নিয়ম কানুন, বুঝতে পেরেছেন? তাহলে এখানে যে খারা জবরটা আছে এটা কিসের মধ্যে আছে বলেন তো? লামের মধ্যে। লামের কিসের মধ্যে মধ্যে। আছে? লামের মধ্যে। একটা তাহলে কি জিনিস, হুজুর এটা উচ্চারণ কি এরকম হবে? ইলা হ্যাঁ মাশাআল্লাহ, হ্যাঁ, আবিকুম। ইলা আবিকুম, ইলা আবিকুম, বুঝতে পেরেছেন? আচ্ছা, তো দেখেন এখানে আরো বাকি কিছু শব্দের মধ্যে এমন এমন কিছু কনফিউশন থাকতে পারে, ওটা আমি আজকে ক্লিয়ার করছি না। কেন ক্লিয়ার করছি না? আপনারা অ্যাসাইনমেন্ট জমা দিবেন, আপনারা সমস্যায় পড়েন, সমস্যায় পড়ার পরে প্র্যাকটিস হোমওয়ার্ক গ্রুপে আপনারা মেসেজ দেন, আপনারা হোমওয়ার্কে প্রশ্ন করেন, তাহলেই যেন বুঝতে পারি যে আপনি হোমওয়ার্কটা করেছেন। তো এই বাকিটা করবেন, আশা করি সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা যেহেতু ক্লাসের সময় শেষের দিকে, আমরা 4 আলিফ মাত্রা দিয়ে আজকে আমাদের ক্লাস আমরা শেষ করে দিচ্ছি। এবার দেখেন এখানে তিন আলিফ মাদ যদি বুঝে থাকেন, 4 আলিফ মাদ বোঝাটা একদম ইজি। দেখেন তিন আলিফ মাদের চিহ্নটা কেমন ছিল, আমরা একটু রিক্যাপ করি। দেখেন তিন আলিফ মাদের চিহ্নটা ছিল একেবারে বরাবর ঢেউ, কোথাও সোজা নাই, পুরোটাই ঢেউ, ঠিক না? দেখেন দুইটা ভাঁজ ছিল, একটু দেখেন খেয়াল করেন, এই দিকে একটা গোল ভাঁজ, এদিকে একটা গোল ভাঁজ। এই যে দেখেন এইদিকে একটা গোল ভাঁজ, এদিকে, তার মানে পুরাটাই ঢেউ, ঠিক না? পুরাটাই আঁকা বাঁকা। দেখেন এবার চার আলিফ মাদের যে চিহ্নটা থাকবে কোরআনে, সেটা দেখেন চার আলিফ মাদের মধ্যে ঢেউ একটা মাত্র। দেখেন এখানে একটা সোজা রেখা থাকবে, সোজা মাথা থাকবে। কখনো এই যে কোন কোন কোরআন শরীফের মধ্যে এইভাবে দেখবেন, এই যে এইভাবে, এইভাবে দেখবেন। মানে এখানে এই যে একটা চিহ্ন দেখেন একটু, যে একটা মাথা থাকবে, নিচের দিক থেকে একটা মাথা থাকবে, তারপর একটা লম্বা চিহ্ন থাকবে, বুঝতে পেরেছেন? তাহলে এটা হচ্ছে চার আলিফ মাদের চিহ্ন। চার আলিফ মাদের চিহ্নটাকে আপনারা চিনতে পেরেছেন বলেন তো? জি তাহলে জি উস্তাদ, জি পেরেছি। কোরআনুল কারীমের যত জায়গায় এই চিহ্নটা দেখবো, এই যে চিহ্নটা, সব জায়গায় আমরা চার আলিফ পরিমাণ টেনে পড়বো, বুঝতে পেরেছেন কথাটা? যেমন দেখেন এখানে কোরআনের বেশ কিছু উদাহরণ আনা হয়েছে, প্রায় 4 4 8 ষোলোটা উদাহরণ আনা হয়েছে। দেখেন একটু খেয়াল করেন, 16টা উদাহরণ, এই প্রত্যেকটা উদাহরণেই আমাদের চার আলিফ পরিমাণ টান হবে। এবং এই প্রত্যেকটা 16টাই হচ্ছে কোরআনের 16টা সূরার শুরু। 16টা সূরার প্রথম হরফ, যেই হরফ গুলোকে হুরুফুল মুকাত্তাআত বলা হয়, হুরুফে মুকাত্তাআত বলা হয়, অর্থাৎ এই হরফগুলোর উদ্দেশ্য কি, এই হরফগুলোর অর্থ কি, সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না, এই পৃথিবীতে কেউ জানে না এই হরফগুলো দিয়ে আল্লাহ তাআলা কি বুঝাতে চেয়েছেন। এটাও কোরআনের একটা মুজিজা, বুঝতে পেরেছেন কথাটা? যে এই হরফগুলো দিয়ে আল্লাহ কি বুঝাতে চেয়েছেন, এটা আল্লাহ ছাড়া আর কেউ জানেন না, বুঝতে পেরেছেন কথাটা? তো খুবই চমৎকার একটা বিষয়, কোরআনের একটা মুজিজা, একটা অলৌকিকত্ব এটা। তো এই যে এখানে দেখেন এই আলিফ, বলেন তো এই যে চিহ্নটা, এটা কি আলিফের উপর আছে নাকি লামের উপর আছে বলেন তো? নামের উপরে আছে। লামের উপরে। কারণ এই চিহ্নটাকে যদি আমরা একটা বডি ধরি, বডির মাথাটা শুরু হয়েছে কোথা থেকে? এখান থেকে না, দেখেন তো। তার মানে শুরুটা হয়েছে এইখানে, শেষ হয়েছে এইখানে।
তার মানে যেখান থেকে শুরু ধরে নিব আমরা ওই হরফের উপরেই এই চিহ্নটা আছে। অনেক সময় আমরা পেস্ট লাগিয়ে ফেলি, পেস্ট লাগানো যাবে না। দেখেন, যেই হরফের উপর আছে ওই হরফের উপর থেকেই এই নিচের রেখাটা শুরু হবে, নিচের রেখাটা শুরু হয়ে বাম দিকে একটা ঢেউয়ের মতো যাবে। তাহলে একটু খেয়াল করেন, আলিফের উপর কিছুই নাই, তাহলে আলিফের উপর যদি কিছু না থাকে আমরা আলিফকে আলিফে বলবো। তাহলে আলিফ আর লামের উপরে চিহ্নটা আছে, তাহলে লামের উচ্চারণটাকে আমরা 4 আলিফ টেনে পড়তে হবে। তাহলে কিভাবে করবো? আলিফ আলিফ লাম লাম মিম। যেহেতু মিমের উপরে তাসদিদ আছে, এই জন্য লামের সাথে মিমও পড়তে হবে। তাহলে কিভাবে? আমার সাথে সাথে বলেন, আলিফ লাম। আলিফ লাম দেখেন, আলিফ লাম বলে 4 আলিফ টানতে হবে, আবার মিম মিম বলেও 4 আলিফ টানতে হবে। তাহলে আমার সাথে সাথে বলেন, মিম আলিফ লাম। আলিফ আলিফ লাম লাম মিম লাম হ্যাঁ, এবার এক একজন 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 করে বলেন দেখি, বলেন। আলিফ আলিফ লাম মিম আরেকটু লম্বা করবেন, এখন প্রথম দিকে আমরা প্র্যাকটিসের জন্য আরেকটু লম্বা করবো। হ্যাঁ, আরেকটু লম্বা করে করে পড়েন। আলিফ লাম মিম আর আরেকটু লম্বা হবে, দেখেন 4 আলিফ মাদ দেয় না, আরেকটু লম্বা হবে। আলিফ লাম আলিফ লাম মিম মাশাআল্লাহ, দেখেন, আলিফ লাম। হ্যাঁ, বলেন। আলিফ লাম মিম আচ্ছা, এবার এই পরের হরফটা বলেন, একজনে পরের পরের শব্দটা বলেন, আরেকজনে বলেন। আলিফ লাম মিম সদ মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। দেখেন, এখানে হরফ যতই বাড়ুক আমার কি নিয়ম চেঞ্জ হবে বলেন তো? নিয়ম চেঞ্জ হবে? নিয়ম কিন্তু চেঞ্জ হবে না, না, এখানে শুধু, আগের নিয়মে হয়েছে। হ্যাঁ, শুধু আমার কাজটা বাড়াইতে হবে। আগে আমি 3টা হরফ করেছি, এখন আমি 4টা হরফ করবো। তার মানে আলিফ লাম মিম সাদ। বুঝতে পেরেছেন? এইভাবে 4টা হরফ করতে হবে। এবার পরে আরেকজন বলেন, এই শব্দটা পড়েন, তাহলে আমাদের একদম এই উদাহরণটা খুব ক্লিয়ার হয়ে যাবে। পরের শব্দটা বলেন, এটা এটা পড়েন একজনে। যে কোনো একজন আরেকজন পড়েন, ক্লাসে যিনি আছেন। না, সাইমা রহমান আপু না, কাফ আরেকজন পড়েন। আমরা আরেকজনের মুখ থেকে শুনি, শাহাদাত হোসেন ভাই আছেন। হ্যাঁ হ্যাঁ, জি জি। কাফ হা আইন ইয়া আইন صاد একটু দেখেন, এটা একটু সমস্যা হতে পারে, আমি আরেকজনের থেকে শুনি, আরেকজনকে আরো সুন্দর করে করতে পারবেন। ব্যালেন্স করতে হবে কিন্তু এখানে, কারণ এখানে 4 আলিফ মাদা আছে, 1 আলিফ মাদা আছে। বুঝতে পেরেছেন? তার মানে এখানে আপনাকে ব্যালেন্স করে করে করতে হবে। হ্যাঁ, বলেন তো। কাফ হা ইয়া আইন সদ আরেকটু সুন্দর করে কে করতে পারবেন? আরেকজন করেন, আরেকটু সুন্দর করে। হ্যাঁ, আরেকজন করেন, একটু সুন্দর করে করেন। মির নাই। হা ইয়া আইন সদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। দেখেন, কাফ এর মধ্যেও এই 4 আলিফ মাদের চিহ্ন আছে, তার মানে এখানে আমাকে 4 আলিফ টেনে করতে হবে, মনে রাখবেন। হা এর মধ্যে খাড়া জবর আছে, তার মানে 1 আলিফ পরিমাণ টানবো। তার মানে এখানে কাফের মধ্যে যেই 4 আলিফ টানবো আর হা এর মধ্যে 1 আলিফ টানবো, দুইটা টান কি এক সমান হবে বলেন তো? এক সমান চার হবে জি না। না, পাঁচটা তার মানে প্রথম একসঙ্গে হবে না। কাফটা আমরা বেশি টানবো, তারপর আবার নিচে নেমে আসবো। কাফ আমরা 4 সেকেন্ড সামনে যাব বা 4 আলিফ পরিমাণ টানবো, তারপর আবার 1 আলিফে নেমে আসবো, তারপর আবার 1 আলিফ, তারপর আবার আমরা উঠে যাবো 4 আলিফ, তারপর আবার 4 আলিফ। তার মানে এখানে দেখবেন
এই যে একটা আপ ডাউনের ব্যাপার স্যাপার, এখন আপ ডাউনটা আপনার ব্যালেন্স মেনে করতে হবে। দেখুন আমি একবার উচ্চারণ করছি, খেয়াল করুন। কা ইয়া আই সদ হা ইয়া, আমরা কি বলবো? হা ইয়া, একালি পরিমাণ টানবো। তো এবার আবার বলুন তো একজনে, মীর নাইম ভাই মাশাআল্লাহ সুন্দর করেছেন, আরেকজন বলেন সুন্দর করে, ব্যালেন্স যেন থাকে। যদি এমন হয় ধরেন কথার কথা আপনার শ্বাস শেষ হয়ে গেল, তাহলে আপনি প্রয়োজনে এখানে শ্বাস ছেড়ে আবার করবেন, এখন প্র্যাকটিসের জন্য, বুঝতে পেরেছেন? পড়ুন, আরেকজনে পড়ুন, আরেকটু সুন্দর করে পড়ুন, আবার পড়ুন। কা হা ইয়া আইন সদ। হ্যাঁ, আরেকজনে বলেন, আরেকটু সুন্দর করে আরেকজনে বলেন। আমরা প্র্যাকটিস করতেছি, সমস্যা নেই, ভুল হোক। বলেন। হ্যাঁ, আমরা শেষ করে দিব দ্রুতই, আরেকজনে বলেন, ফজরের সময় উঠতে হয়। আচ্ছা, তাহলে আমার সাথে সাথে সবাই বলেন, আমি এক দুইবার বলে শেষ করি। দেখেন, কা হা ইয়া আইন সদ, করেন। কাফ হা আইন সদ। মাশাআল্লাহ, আবার বলেন। Good. কা Ka ইয়া আইন ya সদ। ain sad. হ্যাঁ, আরেকবার বলেন, মাশাআল্লাহ, আরেকবার বলেন, সবাই বলেন, একসাথে বলেন। কাফ Ya আইন ain সদ। sad. আবার বলেন, আরেকবার বলেন। Ka কাফ ya ain sad. সদ। আচ্ছা, মাশাআল্লাহ, এবার এটা পড়েন তো সবাই একসাথে। Toha. হা ত হা, এখানে ত হা এমন হবে না, একালি। ত হা। হা। আচ্ছা, পরেরটা পড়েন তো সবাই ওস্তাদজি, একসাথে। ওস্তাদজি, এটা চারা লিখে আসলো কেন? এই জিনিসটা এটা তো একা লিখতেন। হ্যাঁ দেখেন, একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন, এই এই জাতীয় কিছু শব্দ এখানে আনা হয়েছে, দেখেন এই তহা আনা হয়েছে, আবার এই যে এখানে আনা হয়েছে, যেন এই যে একটা তারতম্য যে হয়, এই ব্যালেন্সটা যেন আপনাদেরকে বোঝানো যায়, বুঝতে পেরেছেন? প্র্যাকটিসের সুবিধার্থে এখানে আনা হয়েছে, যেন আপনারা একটা শব্দের ব্যালেন্স যে করতে পারেন। অক্ষরগুলো আছে এগুলো কি বোঝার জন্য দেওয়া হয়েছে? হ্যাঁ হ্যাঁ, জি জি জি, যে এটার উচ্চারণটা কিভাবে করবেন, বুঝতে পেরেছেন, এই জন্য দেওয়া হয়েছে। হ্যাঁ, তারপর এটা বলেন, এটা বলেন। ক এটা সি Tosa. না, সা না, এটা সিন, দেখেন এই যে একটু বলে নেই। Tosa. না না না, একটু খেয়াল করেন, মিন নাইম ভাই সহ বাকিরা খেয়াল করেন, একটু দেখেন। পুরো ছকের মধ্যে একটা ভিন্ন ব্যতিক্রমী জিনিস দেখতে পাচ্ছেন, যেটা একটু আগে শাহাদাত হোসেন ভাই সম্ভবত প্রশ্ন করেছে। দেখেন প্রত্যেকটা শব্দের মধ্যে নিচে ওই হরফটা লেখা আছে, ঠিক না? যে হরফটা মুক্ত অবস্থায় লেখা আছে, তার মানে দেখেন তো, মুক্ত অবস্থায় এখানে কেন লেখা হলো? কারণ হচ্ছে এই শব্দগুলো পড়ার নিয়ম হচ্ছে প্রত্যেকটা অক্ষরকে মুক্ত অবস্থায় যেভাবে পড়তেন ওইভাবে পড়বেন। যেমন আমরা সিনকে হরকত দিয়ে সা পড়ি, কিন্তু আলাদা যখন পড়ি তখন এটার নাম হয় সিন, আলাদাভাবে এটার নাম কি? সিন। তার মানে আমি যখন পড়বো এখানে প্রত্যেকটা শব্দ, এই যে যতগুলা শব্দ দেখতে পাচ্ছেন, সবগুলা শব্দ পড়ার সময় আলাদা আলাদা অক্ষরটাকে উচ্চারণ করতে হবে, বুঝতে পেরেছেন? তাহলে এটা সা হবে না, এটা হবে সিন। মিন নাইম ভাই কি বুঝতে পেরেছেন? এটা জি কি জি হবে? বুঝতে এটা হবে পারছি। সা, আপনি সা পড়েছেন, এটা হবে সিন। দেখেন প্রত্যেকটা শব্দের নিচেই ওই হরফটাকে আলাদা দেওয়া হয়েছে। এর মানে হচ্ছে এই শব্দগুলো হরুফে মুকাত্তাআত বা এই শব্দগুলো পড়ার নিয়ম হচ্ছে প্রত্যেকটা অক্ষরকে মুক্ত অবস্থায় আমরা যেভাবে উচ্চারণ করতাম ওই নামেই এখানে উচ্চারণ করতাম। হ্যাঁ, তো এটা পড়েন, এটা পড়েন, এটা পড়েন, সবাই একসাথে পড়েন। কি খারা জবরের নিয়মটা এখানে হবে না ওস্তাদজি? হ্যাঁ খারা হ্যাঁ জবরের হবে, নিয়মটা খারাপ জবের ওস্তাদজি, নিয়ম তাহলে অবশ্যই কি হবে। খারা আপু আপনার প্রশ্নটা বুঝতে পারিনি, আবার যদি একটু জবরের বলতেন। নিয়মটা এখানে হবে না? হ্যাঁ হ্যাঁ হবে, অবশ্যই হবে।
খারা জবর নিয়ম হবে তো? খারা জবরের নিয়ম কি? একালি পরিমাণ টানে টেনে পড়তে হয়, ঠিক না? এখানে আপনি কি পড়বেন? একালি পরিমাণ শুধু টেনে পড়বেন, বুঝতে পেরেছেন? খারা জবরের নিয়ম অবশ্যই হবে। এটা উচ্চারণ করেন, এটা, এই যে এটা উচ্চারণ করেন। টান দিব, ত জবর ত, হা খারা জবর হা, এরকম কি? ত হ্যাঁ হা। হ্যাঁ, জি ও জি। যখন আপনি একটু খেয়াল হ্যাঁ করেন, দুইটা সিস্টেম এখানে। যখন আপনি বানান করে পড়বেন, আর একটা হচ্ছে স্বাভাবিক গতিতে পড়বেন। যখন আপনি বানান করবেন তখন তো ত খারা জবর ত, হা খারা জবর হা। তো এটা আপনি বানান করে পড়লেন, নাম বলে বলে। যখন আপনি তারপরে উচ্চারণ করবেন তখন কিন্তু আর আপনি খারা জবর বলবেন না, তখন আপনি এইভাবে বলবেন ত, হা, ত, হা। বুঝতে পেরেছেন? ও এখানে আহ, হরফগুলো মুক্ত অবস্থায় হবে না। হ্যাঁ, মুক্ত অবস্থায় যেইভাবে নাম উচ্চারণ করতেন ওই রকম নাম হবে এখানে। যেমন এই যে একটু আগে মীর নাইম ভাই ভুল পড়লেন, যেখানে তিনি এটাকে ত সা বললেন, এইরকম ত সা হবে না আর কি, হবে ত সিন মিম হবে। তস তসিন মিম। বুঝতে পেরেছেন আপু এটা দেওয়ার উদ্দেশ্যটা জি কি? জি, যেন বুঝতে এই পেরেছি। ভুলটা না হয়। এই যে এখানে সা যেন না হয়ে যায়, এটা হয়ে যায় যেন সিন। বুঝতে পেরেছেন? যেন না না হয়ে যায়, নুন হয়। আচ্ছা, এটাকে আমরা বলেই আমরা শেষ করে দিব আজকের ক্লাসটা। এটা সবাই একসাথে বলেন, আমাদের সবার পরিচিত। ইয়াসিন ইয়াসিন মাশাআল্লাহ। ইয়াসিন। হ্যাঁ, ইয়াসিন ইয়াসিন। ইয়াসিন। আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে দেখেন, আমরা যতগুলো পড়লাম, যেহেতু 11:30 বেজে গেছে, আমরা আমাদের আজকের ক্লাসটা শেষ করে দিচ্ছি। তাহলে এই যে এই পিডিএফটাও আমি ইনশাল্লাহ দিয়ে দিব। তো এই পিডিএফটার মধ্যে এই যে মাদের যে তিনটা প্রকার, এক আলিফ মাদ, তিন আলিফ মাদ এবং চার আলিফ মাদ, এই প্রকারগুলোকে আপনাদের ক্লিয়ার হয়েছে সবার? জি ইনশাল্লাহ হয়েছে। ক্লিয়ার হয়েছে। হ্যাঁ। আচ্ছা, তো এটাকে আপনারা, এটা কিন্তু দেখেন এখানে দুইটা কাজ, মুখস্থ করতে হবে, আবার বেশি বেশি প্র্যাকটিসও করতে হবে। বুঝতে পেরেছেন? মুখস্থ করবেন আপনার প্র্যাকটিসের সুবিধার্থে। তো এটা কি করতে পারবেন না ইনশাআল্লাহ আপনারা? ইনশাআল্লাহ। হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তো দেখেন ইনশাআল্লাহ এই ক্লাসে আমরা এটা করব। তারপরে আমরা একটু দেখিয়ে নিই যে আগামীতে আমরা নেক্সটে আমরা 4টা ক্লাস করব ইনশাআল্লাহ। তো 4টা ক্লাস আমরা কি কি পড়বো এটা আমরা একটু দেখে নিই, যেন আপনাদের জন্য বুঝতে সহজ হয়। আর আমরা 1 মিনিট সময় নেব সর্বোচ্চ। 1 মিনিটে আমি জাস্ট একটু দেখিয়ে দিব যে কি কি বিষয় থাকছে পরবর্তী ক্লাসগুলোতে, যেন আপনাদের জন্য সহজ হয় বুঝতে। তো হ্যাঁ, আমি আবার স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা দেখেন, তো আপনারা কি আমার ইয়াটা দেখতে পাচ্ছেন? আমার পিডিএফটা জি দেখতে দেখতে পাচ্ছেন? পাচ্ছি। হ্যাঁ দেখেন। দেখেন আজকে আমরা তারপরের ক্লাসে আমরা তাজবিদের 3 নাম্বার পর্বটা আমরা পড়বো। এটা মূলত ওই যে তাজবিদ মাস্টার ক্লাস কোর্সের আসলে পিডিএফ। তো আমরা ওই পিডিএফ গুলোকে সামনে রেখে আমরা এই বাকি ক্লাসগুলোকে করবো, যেন এটা বুঝতে আপনাদের জন্য সহজ হয়। তো একটু দেখেন, এখানে আমরা ওয়াকফের বিবরণ শিখবো। আমরা এখানে ওয়াকফের কিছু নিয়ম আমরা চিহ্ন সহকারে আমরা শিখবো, এখানে চিহ্ন সহ কিছু বিবরণ দেওয়া আছে। আমরা পরবর্তী ক্লাসটা আমরা ওয়াকফের ক্লাস করবো ইনশাল্লাহ। তারপরের যে ক্লাসটা আছে ওই ক্লাসটা করব আমরা মূলত গুণনার। একটা ক্লাসের মধ্যে আজকে আমরা যেরকম মাধ্যে শেষ করেছি, এরকম ভাবে একটা ক্লাসে আমরা গুণনা শেষ করবো ইনশাল্লাহ। গুণনা আমরা বেসিক কিছু বিষয় এবং আমরা প্র্যাকটিস করবো। তারপরের একটা ক্লাস হবে, এই ক্লাসটা হবে মূলত আল্লাহ শব্দ। আল্লাহ শব্দ পুর এবং বারিক, অর্থাৎ মোটা এবং পাতলা করে পড়ার কিছু নিয়ম আছে। তো এখানে আমরা কিছু নিয়ম সহকারে এই বিষয়টা আমরা শেষ করবো ইনশাল্লাহ। তারপরে আমরা লাস্ট ক্লাস, অর্থাৎ এই আধুনিক পদ্ধতি কোরআন শিখির যে আমরা সর্বশেষ যে ক্লাসটা আমরা করবো সেটা হচ্ছে র হরফটা পুর এবং বারিক তথা মোটা এবং পাতলা করে পড়ার নিয়ম কি কি, এই বিষয়গুলো আমরা শিখবো ইনশাল্লাহ। তো বাকি 4টা ক্লাসও অবশ্যই সবাই আমরা মনোযোগ সহকারে করবো। তো যেহেতু গত ক্লাস থেকে আমরা বেসিক্যালি তাজবিদটা পড়া শুরু করে দিয়েছি, তো এই জন্য এখন থেকে হোমওয়ার্ক গুলো বা অ্যাসাইনমেন্ট গুলো জমা দেওয়াটা জরুরি। আপনারা অ্যাসাইনমেন্ট গুলো জমা দিবেন। পারবেন না ইনশাল্লাহ সবাই? বলেন তো। জি ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ। আর এরপরে এখন একটা কথা থাকে যে বাকি বিষয় এটা কিভাবে, মানে বাকি বিষয় আমরা কিভাবে শিখবো। দেখতেই পাচ্ছেন যে এখানে পড়ার মধ্যে আমাদের কিছু কনফিউশন তৈরি হচ্ছে, কিছু প্রশ্ন তৈরি হচ্ছে, কিছু ভিন্নধর্মী নিয়মও চলে আসছে। তার মানে এগুলো আমাদের শিখতে হবে, কিন্তু ওইগুলোকে আমরা অ্যাডভান্স একটা কোর্সে রেখেছি। যেমন এই কোর্সে আমাদের বেশ কিছু সমস্যা আমরা পাচ্ছি, যেমন সমস্যা বলতে একে তো আমাদের এই জুমে ক্লাস করছি, কিন্তু পরবর্তী ক্লাসগুলো আমরা
জুমে করবো না, ওই ক্লাসগুলো আমরা গুগল মিটে করবো, আনলিমিটেড টাইমে আমরা করবো, পেইড ভার্সন ইউজ করে করবো। দ্বিতীয় বিষয় হচ্ছে এখানে কেউ মন চাইলে ক্লাস করছে, কেউ করছে না, যেহেতু 4-5টা গ্রুপ থেকে যুক্ত হচ্ছে, ফেসবুক, ইউটিউব, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ থেকে যুক্ত হচ্ছে। কিন্তু আমরা আমাদের পেইড কোর্সে একটা মানে ইন্টেন্সিভ একটা কেয়ারের মধ্যে থাকে, একটা সার্বক্ষণিক একটা পর্যবেক্ষণে থাকে, সবাই যেন ক্লাস করে এটা এনশিওর করা হয়। তো এই জন্য ওই অ্যাডভান্স বিষয়গুলো শেখার জন্য আমাদের হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট জমা দিতেই হয় এবং ক্লাসে উপস্থিত থাকতেই হয়, না থাকলেও কোনো সমস্যা থাকলে রেকর্ডেড ক্লাস দেখে নিতে হয়। তো এই জন্য এইগুলো আমরা পরবর্তী যে অ্যাডভান্স কোর্স, এই 4টা ক্লাসের পরেই আপনারা ওই ক্লাসে আপনারা জয়েন হতে পারবেন, আগে থেকে ভর্তি হতে পারবেন। বাকি ক্লাসটা শুরু হবে আপনাদের এই 4টা ক্লাস শেষ করার পরে, এই ব্যাচের পরে আপনাদের ওটা শুরু হবে। তো এই মাসের শেষের দিকে, আগামী মাসের শেষের দিকে তাজবিদ মাস্টার ক্লাস অ্যাডভান্স লেভেলের, তো যেটার একটা পিডিএফ দিয়ে আজকে আমরা এই মাদের নিয়মগুলো পড়লাম। ওইখানেও 2-3টা ধাপে পড়বো আমরা, প্রাথমিক লেভেল, তারপরে ইন্টারমিডিয়েট লেভেল এবং অ্যাডভান্স লেভেল, আমরা 3টা ধাপে তাজবিদ মাস্টার ক্লাসটা শেষ করবো ইনশাল্লাহ। তো এটা হচ্ছে প্রাথমিক লেভেলের একটা পিডিএফ ছিল। তো ওইখানে আমরা অ্যাডভান্স লেভেলের যে আরো অতিরিক্ত নিয়মের বাইরেও কিছু নিয়ম আছে যেগুলো সচরাচর আমরা জানি না, ওই জাতীয় নিয়মগুলো আমরা সেখানে মেনশন করবো ইনশাল্লাহ। তো এই জন্য আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে আপনারা যারা যারা ওই তাজবিদ মাস্টার ক্লাসে ভর্তি হতে চান তারা আমাকে মেসেজ করতে পারেন। এখন থেকে আমরা ভর্তি কার্যক্রম অলরেডি আগামী ব্যাচটা চলতেছে। আর দ্বিতীয়ত হচ্ছে, হ্যাঁ জি জি আমি ইনফরমেশন দিয়ে দিব। আর দ্বিতীয়ত হচ্ছে অবশ্যই বাকি 4টা ক্লাসকেও মিস করবেন না ইনশাল্লাহ। ওয়াকফ শিখবো আমরা, গুণা শিখবো আমরা, আল্লাহ শব্দ সঠিকভাবে পড়ার নিয়ম শিখবো এবং র হরফটা পড়ার নিয়ম শিখবো। এবং আপনাদেরকে পিডিএফ দেখাই দিলাম কত চমৎকার ভাবে এখানে উপস্থাপন করা হয়েছে। এবং আমরা আরো 1-2টা কোর্সের ভিন্ন ভিন্ন কিছু পিডিএফ থেকে আমরা সহযোগিতা নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো অবশ্যই বাকি ক্লাসগুলো করবেন এবং আজকের ক্লাসটা রেকর্ড হয়ে চলে আসবে হয়তো বা রাত্রে অথবা আগামীকালকে দিয়ে দেওয়া হবে। যদি এনি হাউ আমি বা আমার লোকেরা যদি ভুলে যায় তাহলে আপনারা একটু মেসেজ করবেন। তো আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, অথবা আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করছি। কারো কোনো প্রশ্ন আছে বা কোনো কথা আছে, যে কোনো কিছু বুঝতে অসুবিধা বা কারো কোনো প্রশ্ন বা কোনো কথা থাকলে বলতে পারেন, অথবা আমরা আমাদের ক্লাসটা শেষ করবো ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আমাদের ক্লাসটা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।